হ্যালো, আমি সুদীপ্ত সিম্বায়োটিক অ্যাসোসিয়েশন ইউটিউব চ্যানেলে সবাইকে আবার স্বাগত। আমরা ক্লাস 11 থেকে নতুন একটা সিরিজ চালু করছি নতুন সিলেবাসের উপর বেস করে। নতুন সিলেবাস আমাদের জানি আমরা সিলেবাস চেঞ্জ হয়েছে অনেক বছর পরে। তো সিলেবাস চেঞ্জ হওয়ার পরে আমাদের ক্লাস 11 ও 12 এখন 4টে এক্সাম হবে। ক্লাস 11-এ 2টো এক্সাম, ক্লাস 12-এ 2টো এক্সাম সেমিস্টার ওয়াইজ হয়ে গেছে। এই সেমিস্টারগুলো আমরা যখন যাদবপুরে পড়তাম বা কলেজে পড়তাম তখন সেখানে থাকতো। এখন আমাদের এইচএস থেকেই আমরা এই সিলেবাস এই সেমিস্টারের সাথে আমরা হ্যাবিচুয়েটেড হয়ে যাব। আচ্ছা, প্রথমে আমাদের সিলেবাস সম্পর্কে একটা আইডিয়া করে নিই। দেখো, আমাদের ক্লাস 11কে দুটো সেমিস্টারে ভাগ করা হয়েছে, সেমিস্টার 1, সেমিস্টার 2। আচ্ছা, সেমিস্টার 1-এর এক্সাম মোটামুটি করে নভেম্বর মাস নাগাদ হবে, আর সেমিস্টার 2 বছরের শেষে হবে। সেমিস্টার 1-এ থাকছে 35 মার্কস থিওরিটিক্যাল, সেমিস্টার 2-তেও 35 মার্কস থিওরিটিক্যাল, আর প্র্যাকটিক্যাল থাকছে 30, টোটাল 100 মার্কস। ওকে, আর সেমিস্টার 1-এর সিলেবাসে থাকছে, সেমিস্টার 1-এ প্রায় 5টা ইউনিট থাকছে। আচ্ছা, 5টা ইউনিটের মধ্যে প্রথম যে ইউনিটগুলো থাকছে, এই যে সেমিস্টার 1টা এটা বেসিক্যালি পুরোটাই মেকানিক্সের মধ্যে থাকছে। আচ্ছা, তোমরা অনেকে এখন সবে শুরু করবে ক্লাস 11, 12, এখন মেকানিক্স কোনটা, ইলেকট্রনিক্স কোনটা, ইলেকট্রিক্যাল, এই জিনিসগুলো সম্পর্কে এতটা ভালো আইডিয়া তোমাদের এখনো হবে না, আস্তে আস্তে হয়ে যাবে। আচ্ছা, প্রথমে দেখা যাক কী আছে সিলেবাসে। ইউনিট 1 আছে ফিজিক্যাল ওয়ার্ল্ড অ্যান্ড মেজারমেন্ট। এখানে আমরা এই যে অধ্যায়টা আমরা মেজারমেন্ট, ইউনিটস এগুলো সম্পর্কে জানবো। ফিজিক্স কি, ফিজিক্সের মেইন একটা উদ্দেশ্য হলো গিয়ে কোনো একককে, কোনো কিছুকে মাপা, ঠিক আছে, কোনো কিছুকে পরিমাণ করা, মেপে কোনো কিছুর প্রকাশ করা। আমাদের যে লাইট আসছে, যে কতটা কারেন্ট আসছে, কার কতটা ওয়েট, প্রত্যেকটা জিনিস পরিমাপ করার জন্যই মেইনলি ফিজিক্স এই সাবজেক্টটা তো ডেভেলপড হয়েছে। কারণ উইদাউট একক, উইদাউট ইউনিটস আমরা কিছুই এগোতে পারি না। প্রথম অধ্যায়ে আমরা পুরো ইউনিট সম্পর্কে একটা আইডিয়া করব, ইউনিটগুলো কী করে ফাংশন করে, কোন ইউনিটের সাথে কোন ইউনিট কী করে সম্পর্ক তৈরি হতে পারে, এগুলো সম্পর্কে জানবো। তারপরে আসবে কাইনেটিক্স। কাইনেটিক্সের মধ্যে প্রথমে দেখো মোশন ইন 1 ডাইমেনশন অ্যান্ড 2 ডাইমেনশন, অর্থাৎ একমাত্রিক আর দ্বিমাত্রিক গতি। একমাত্রিক গতি কি, কোনো একটা পিঁপড়ে সরলরেখায় হেঁটে যাচ্ছে, একটা বলকে তুমি সরলরেখায় গড়িয়ে দিয়েছো, এই ধরনের গতি। একটা সোজা রাস্তা দিয়ে তুমি গাড়ি চালিয়ে যাচ্ছ, কখনো গাড়ির স্পিড বাড়াচ্ছ, কখনো কমাচ্ছ, এই ধরনের জিনিসগুলো। দ্বিমাত্রিক কি, একটা প্লেনের মধ্যে তুমি যাতায়াত করছো, একটা মাঠের মধ্যে তুমি দৌড়াদৌড়ি করছো, একটা বাঁকাতার রাস্তা দিয়ে একটা গাড়ি যাচ্ছে, এই জিনিসগুলো। আর তারপরে আসবে ত্রিমাত্রিক গতি। তো ত্রিমাত্রিক গতি এখানে আছে। আচ্ছা, মোশন ইন এ প্লেন, ঠিক আছে। তারপর আসবে লজ অফ মোশন। সেখানে আমরা নিউটনের ফার্স্ট ল, সেকেন্ড ল, এগুলো আমরা ছোটোবেলা পড়েছি, কিন্তু এখানে আমরা অনেক বেশি ইলাবোরেটেড করে পড়বো। আচ্ছা, তারপরে ইউনিট 4 হবে ওয়ার্ক, এনার্জি অ্যান্ড পাওয়ার। তাহলে আমরা প্রথমে জানলাম ইউনিট কাকে বলে, মানে একক কাকে বলে, সেটা আমরা জানলাম। তারপরে আমরা জানলাম কাইনেটিক্স, গতি কীরকমভাবে হয়। এবার আমরা যাব গতি কার জন্য হবে। গতির জন্য হয় তোমার ফোর্স লাগবে, অথবা তোমার ফোর্স দেওয়ার ফলে কী হবে, এনার্জি লাগবে, ওয়ার্ক হবে, ইত্যাদি ইত্যাদি, পাওয়ার লাগবে, কতটা পাওয়ার ডেভেলপমেন্ট হচ্ছে, এই ক্যালকুলেশনগুলো আমরা করব। আচ্ছা, দেখো মোশন অফ সিস্টেম অফ পার্টিকেলস অ্যান্ড রিজিড বডি। এখানে আমরা দেখো কী কী বলবো। সেন্টার অফ মাস অফ 2 পার্টিকেল সিস্টেম, আচ্ছা, সেন্টার অফ মাস অফ রিজিড বডি, আচ্ছা, ফোর্স, টর্ক, অ্যাঙ্গুলার মোমেন্টাম, কনজারভেশন প্রিন্সিপাল, এটসেট্রা, জিওমেট্রিক্যাল অবজেক্ট, প্যারালাল, পারপেন্ডিকুলার, ঠিক আছে, ভালো। আচ্ছা, এর মানে কি, রিজিড বডি মানে কি, যে বডিকে আমরা ডিফর্ম করতে পারি না, আমরা যে বডিকে বাঁকাতে পারি না, করতে পারি না, শেপ চেঞ্জ করতে পারি না, সেই বডিগুলো আমরা রিজিড বডি বলছি। আমরা যে কোনো যখন ফিজিক্সে ক্যালকুলেশন করব, তখন আমরা রিজিড বডি হিসাবে ধরে ক্যালকুলেশনগুলো করব, তাতে আমাদের ক্যালকুলেশন অনেক সুবিধা হবে। কারণ বেসিক্যালি পৃথিবীর সমস্ত বডি ডিফর্ম হবে, যদি ফোর্স দেওয়া হয় তাতে সেটা লোহা থাকুক, যাই থাকুক না কেন, তার মধ্যে কিছু না কিছু ডিফর্মেশন আসবে, সেটা ভাগবে, চড়বে, সব কিছুই হবে। কিন্তু এই ক্ষেত্রে আমরা অ্যাজিউম করে নেব যে বডিটা 100% রিজিড, মানে 100% দৃঢ়ভাবে রয়েছে। ওকে, এই 5টা ইউনিট আমাদের প্রথমে রয়েছে। এর জন্য আমাদের বেশ কয়েকটা টাইম আছে, প্রায় নভেম্বর মাস অবধি টাইম আছে, কিন্তু পরের সেমের মধ্যে টাইম অনেক কম আছে। তো প্রথম সেমে আমাদের যত তাড়াতাড়ি সম্ভব, প্রায় অক্টোবরের আগেই, পারলে সেপ্টেম্বর, অক্টোবর, আগস্ট, 2 থেকে 3 মাসের মধ্যে আমাদের চেষ্টা করতে হবে সিলেবাসটা কমপ্লিট করে নেওয়ার। একমাত্র যদি আমরা আগে সিলেবাসটা কমপ্লিট করে নিতে পারি, তাহলে আমরা পরের দিকে যাব। আচ্ছা, পরের সেমের পড়াটাকে চালু করতে পারবো। আচ্ছা, দেখো প্রথমেই তোমরা খাতায় এরকম একটা ছক কেটে রাখবে। এখানে আমরা কি করব, এই যে ছকটাতে রয়েছে, এখানে আমরা প্রতিদিন কি কি ক্লাস হবে, কোন ডেটে ক্লাস হচ্ছে, কোন চ্যাপ্টারে ক্লাস হচ্ছে, আর কি কন্টেন্ট আজকে শেষ করব, সেগুলো নিয়ে আমরা এখানে ডিসকাশন করব। খাতার প্রথমে এটা লেখা থাকবে, তাহলে আমরা যখন আমরা ফলো আপ করবো কোন ক্লাসে কি হয়েছিল, কোন ক্লাসে কি হয়নি, সেটা খুব ইজিলি আমাদের ফলো আপ করতে পারবো।
একটা জিনিস এখানে মাথায় রাখবে, আমরা প্রথমে থিওরিটা খুব ভালো করে করব, থিওরির সাথে কিছু নিউমেরিক্যালস করব, কারণ আমাদের কাছে টাইম খুব বেশি থাকবে না। নিউমেরিক্যালস করার পরে যখন আমাদের সিলেবাস পুরো শেষ হয়ে যাবে তখন আমরা ফিরে এসে 100% ম্যাথ সলিউশন করব। 100% মিনস 100%। তোমরা ক্লাস 12-এর ভিডিওগুলো পুরনো দেখলে দেখতে পাবে, যেখানে প্রত্যেকটা অধ্যায়ের 100% সলভেশন রয়েছে। আচ্ছা, আমরা মেইনলি দুয়ারি মজুমদার মাইতি বইটা ফলো করব, তারপরে আমাদের যখন আমরা টাইম থাকবে তখন আমরা নিটের সিলেবাস কমপ্লিট করব, তার জন্য এনসিইআরটির বইও আমরা ফলো করব। ওকে, তো 100% বলতে শুধুমাত্র অনুশীলনীর অঙ্ক নয়, যে অঙ্কগুলো করা আছে সেই অঙ্কগুলো বইতে টাফ অঙ্ক করা থাকে, কিন্তু সেগুলো তোমরা বুঝতে পারো না, এক্সপ্লেন করে না দেয় না কোনো টিচার, তার জন্য সেই জিনিসগুলো আমরা এক্সপ্লেন করে দেবো। আচ্ছা, তাহলে আমাদের এই এতক্ষণ পরে আমাদের এবার প্রথমে আমরা পড়াশোনায় ঢুকি। দেখো প্রথম লেকচারটা খুব লাইট হবে। প্রথম লেকচারে তোমাদের জন্য ভারী কিছু রাখিনি, বেসিক্যালি প্রথম চ্যাপ্টারটাই খুব লাইট। ওকে, আমরা চেষ্টা করবো প্রায় রেগুলার ভিডিও আনার, 2 দিন 3 দিন পর ভিডিও আনার চেষ্টা করব, যাতে তোমাদের টাচটা তোমরা থাকো। দেখো, এখানে প্রথমে যে টপিকটা আমরা পড়াবো সেই টপিকটা তোমরা অলরেডি পড়ে এসেছো, এখন কিছু বেসিক আইডিয়া দেবো আর ভুলগুলো সংশোধন করে দেবো। আচ্ছা, প্রথমেই বলছে পদার্থ কাকে বলে। পদার্থ কাকে বলে? যার ভর আছে এবং যার আয়তন আছে, মানে যার একটা নির্দিষ্ট ভর আছে আর যে একটা নির্দিষ্ট স্থান দখল করে তাকে আমরা পদার্থ বলছি। যেমন পৃথিবীতে যা কিছু দেখছো, পৃথিবীর বাইরে যা কিছু দেখছো, যে জিনিসটাকে আমরা দেখতে পাচ্ছি, যার একটা অবস্থান আমরা ফিল করতে পারছি, নট দেখতে পাচ্ছি, যার অবস্থান ফিল করতে পারছি, সেই পদার্থ। বায়ু চোখে হয়তো খালি চোখে দেখতে পাই না, কিন্তু সে একটা স্থান দখল করে থাকে, ঘরের পুরো স্থান দখল করে আছে, তার জন্য সে কি একটা পদার্থ। আচ্ছা, কাঠ, ফার্নিচার যা যা আছে, লোহা, তামা, সব কিছু কী হচ্ছে? পদার্থ। মানে প্রকৃতিতে যত ধরনের উপাদান আছে প্রত্যেকটা উপাদানকে আমরা বলতে পারি পদার্থ। আচ্ছা, তাহলে পদার্থ তো গেল, তাহলে আমাদের প্রথমেই আমরা কি কভার করব? ফার্স্ট টপিক পদার্থ। আচ্ছা, পদার্থ কত প্রকার? পদার্থ 3 প্রকারে হয়। এক, মৌলিক, মানে যে পদার্থকে ভাঙলে আমরা শুধুমাত্র একই ধরনের কণা পাবো, তাকে বলছে কি? মৌলিক পদার্থ। 2, যৌগিক। আচ্ছা, মৌলিক পদার্থ উদাহরণ কি? অক্সিজেন। অক্সিজেনকে যদি আমি ভাঙি তাহলে কি? 2টো অক্সিজেন পরমাণু পাবো, মানে একই ধরনের পরমাণু দ্বারা গঠিত একটা অণু, তাকেই বলছে আমরা মৌলিক পদার্থ। যৌগিক কি? যেখানে ভিন্ন ভিন্ন পদার্থের পরমাণু রয়েছে, যেমন জলে কি হচ্ছে? 2টো হাইড্রোজেনের পরমাণু, একটা অক্সিজেনের পরমাণু রয়েছে। আচ্ছা, 3 হলো কি? মিশ্র পদার্থ বা মিক্সচার। মিশ্র পদার্থ কি? মিশ্র পদার্থ যৌগিক পদার্থের মতনই এক বা একাধিক মৌলিক পদার্থ পরস্পর সমন্বয়ে আছে, এমন একটা সমন্বয় আছে যে সমন্বয় খুব ইজিলি আমরা আলাদা করতে পারি, কিন্তু যখন আমরা তাকে টেস্ট করব তখন আমরা যখন আমরা তার প্রপার্টিসগুলো ফিল করতে চাইবো তখন আমরা একটা হোল পুরো জিনিসটার কে ফিল করতে পারবো। যেমন রয়েছে ধরো তোমার লবণ ধরো জলে গুলে দিলে, বা চিনি জলে গুলে দিলে, সেটা মিশ্র পদার্থ হয়ে গেল, কারণ কি? তার মধ্যে কোনো রাসায়নিক বিক্রিয়া ঘটেনি, বরফ গলে জল হয়ে গেল। ঠিক আছে, এখানে কি হলো? এখানে পদার্থের পরিবর্তন হলো। এটা কি হচ্ছে? এটা হলো মৌলিক পদার্থ একটা রূপ থেকে আরেক রূপে চলে এসেছে, এটা হলো পদার্থের পরিবর্তন, অবস্থার পরিবর্তন। আর এখানে কি হচ্ছে? আমি চিনিকে জলে গুলে দিলাম, আমি লবণকে জলে গুলে দিলাম, বা আমাদের বাতাস, সমস্ত রকমের এলিমেন্টস রয়েছে বাতাসের মধ্যে, অক্সিজেন, কার্বন, নাইট্রোজেন, সবচেয়ে বেশি নাইট্রোজেন থাকে, অক্সিজেন থাকে, তারপর জলীয় বাষ্প থাকে, তারপর কার্বন ডাইঅক্সাইড থাকে, এটসেট্রা। এগুলো কি হয়েছে? বাতাসে ছড়িয়ে আছে। কীভাবে আছে? মিশ্র অবস্থায় আছে, কারোর সাথে কারোর রিয়াকশান তৈরি হচ্ছে না। নর্মাল বাতাসে কখনোই নাইট্রোজেন আর অক্সিজেন রিয়াকশান করে একটা কোনো গ্যাস তৈরি করার নেই, তারা ইন্ডিভিজুয়ালি আছে, প্রত্যেকের নিজস্ব ধর্ম তারা বর্তমান রেখেছে এবং তাদের খুব সহজেই আলাদা করতে পারছি। মিশ্র পদার্থে আলাদা করার জন্য আমরা যে ছোটোবেলা বিভিন্ন প্রক্রিয়া পড়েছিলাম, পাতন, ঊর্ধ্বপাতন, এটসেট্রা, অভিস্রাবণ, সেগুলো সমস্ত কি মিশ্র পদার্থকে আলাদা করার জন্য। আচ্ছা, কিন্তু যৌগিক পদার্থকে আমরা খুব ইজিলি আলাদা করতে পারি না। জলকে ভেঙে হাইড্রোজেন অক্সিজেন তৈরি করাটা খুব সোজা নয়, তার জন্য হাইড্রোলিসিস করতে হয়। ঠিক আছে, এটা টাফ প্রসিডিওর, হোয়াটএভার। আচ্ছা, তাহলে আমাদের মৌলিক পদার্থ কাকে বলে আমরা বুঝলাম, যৌগিক কাকে বলে বুঝলাম, মিশ্র কাকে বলে বুঝলাম। আচ্ছা, তারপরে আমাদের কি রয়েছে? ডেফিনেশন অফ ম্যাটার। ডেফিনেশন অফ ম্যাটার আমরা পড়েছি। ডেফিনেশন অফ ম্যাটার কি? যা কিছুটা স্থান দখল করে সেটাই কি, আর যার কিছুটা আয়তন আছে সেটাই কি? ম্যাটার। আচ্ছা,
এবার তো ম্যাটার গেল। প্রথম যে টপিকটা আমরা পড়ছিলাম, টপিকটার নাম হলো পদার্থ ও শক্তি, তাই তো? পদার্থ ও শক্তি। আচ্ছা, এনার্জি। এবার পদার্থ তো আমি বুঝতে পারলাম, পদার্থ কি? যা কিছুটা অবস্থান দখল করে। ওকে, হ্যাঁ, তাহলে পদার্থ কি? যে কিছুটা অবস্থান দখল করে সেই হলো পদার্থ। এছাড়াও আরেকটা টার্ম আছে, সেই টার্মটা কি? এনার্জি বা শক্তি। শক্তি কাকে বলছে? শক্তি বলছে যখনই প্রকৃতিতে এমন একটা জিনিস রয়েছে যে জিনিসটা সবসময় চেঞ্জ হচ্ছে, ঠিক আছে, পরিবর্তন হয়ে যাচ্ছে, তাকেই বলছে শক্তি। পদার্থ কি? যে প্রকৃতিতে অবস্থার পরিবর্তন যার হচ্ছে না, যে একই অবস্থাতে লং টাইম থেকে যাচ্ছে, সেটি হলো পদার্থ। আর আরেকটা আমরা নতুন রাশি পাচ্ছি, সেই নতুন রাশিটা কি? নতুন রাশিটা হলো শক্তি। শক্তি কি? নতুন একটা কনসেপ্ট। শক্তির কনসেপ্টটা কি বলছে? প্রকৃতিতে এমন একটা জিনিসে আছে যে জিনিসটা কন্টিনিউয়াস চেঞ্জ হচ্ছে। সূর্য থেকে আলো আসছে, আলো থেকে জল বাষ্পীভূত হচ্ছে। কেন বাষ্পীভূত হচ্ছে? কারণ তাপ আসছে, সেই তাপের জন্য জলটা বাষ্পীভূত হচ্ছে। তাহলে আলোক শক্তি কিসে হচ্ছে? তাপশক্তি কনভার্ট হয়ে যাচ্ছে, কনভার্ট হয়ে যাওয়ার জন্য সেটা আবার আকাশে চলে যাচ্ছে। এই যে ঘটনাগুলো কন্টিনিউয়াসলি হচ্ছে, তার জন্য কি হচ্ছে? একটা জিনিস কন্টিনিউয়াসলি চেঞ্জেস হয়ে যাচ্ছে। যে জিনিসটা কন্টিনিউয়াসলি পরিবর্তন হয়, সেই জিনিসটাকে আমরা বলছি শক্তি। এই শক্তি শুধুমাত্র নিজেদের মধ্যে আদান প্রদান করে না, পদার্থের অবস্থান পরিবর্তনেও এদের ভূমিকা রয়েছে। আমরা যে পদার্থের তিনটে টাইপ করলাম, মৌলিক পদার্থ, যৌগিক পদার্থ আর মিশ্র পদার্থ। এছাড়াও পদার্থের আমরা কি জানি? পদার্থের তিনটি দশা আছে। তিনটি দশা না, আমরা এখন জানি এখন 5টা দশা হয়ে গেছে। আগে আমরা যেমন তরল, কঠিন, গ্যাসীয়, এখন আমরা জানি অতি তরল রয়েছে, প্লাজমা দশা রয়েছে, ইত্যাদি ইত্যাদি অনেক দশাগুলোকে আমরা ভাগ করতে পারি। আচ্ছা, এই যে দশায় চেঞ্জেস হচ্ছে, পদার্থের দশার পরিবর্তনের জন্য দায়ীকে শক্তি। ঠিক আছে, তাহলে আমরা নতুন একটা কনসেপ্ট পেলাম। কনসেপ্টটা কি? শক্তি বা এনার্জি। এনার্জি কি বলছে? পদার্থের পরিবর্তনের সময় পরিবেশের সাথে শক্তির বিনিময় ঘটে। অর্থাৎ পদার্থ যখন পরিবর্তন হয়, অবস্থার পরিবর্তন হতে পারে, দুটো পদার্থ যোগ হয়ে একটা অন্য পদার্থ তৈরি হতে পারে, যেমন হাইড্রোজেন আর অক্সিজেন যোগ হয়ে জল তৈরি হচ্ছে। এই সব কিছুর সময় কে ইন্টারঅ্যাক্ট করছে? ইন্টারঅ্যাক্ট করছে কি? এনার্জি ইন্টারঅ্যাক্ট করছে। আচ্ছা, এনার্জি ক প্রকারের হয়? এনার্জি 8 প্রকারের হয়। আমরা ছোটো থেকেই পড়ে এসেছি 8 প্রকারের হয়। কী কী এনার্জি হতে পারে? টাইপস অফ এনার্জি। এক কি হতে পারে? মেকানিক্যাল এনার্জি বা যান্ত্রিক শক্তি। মেকানিক্যাল এনার্জি বা যান্ত্রিক শক্তি। আচ্ছা আচ্ছা, মেকানিক্যাল এনার্জি আবার 2 প্রকারে হয়, গতিশক্তি আর স্থির শক্তি, তাই তো? গতি, স্থিতি। আচ্ছা, মেকানিক্যাল এনার্জির পরে কি আসবে? আমাদের হিট এনার্জি, মোস্ট কমন ফর্ম অফ এনার্জি। সমস্ত এনার্জি আলটিমেটলি টার্ন হয়ে যাচ্ছে হিট এনার্জিতে। হিট এনার্জির পরে আসছে আমাদের লাইট এনার্জি। লাইটের পরে আসছে আমাদের, লাইট তো চলে আসলো, তারপরে কি থাকবে? বৈদ্যুতিক এনার্জি। বৈদ্যুতিক এনার্জির পরে আমাদের থাকছে সাউন্ড এনার্জি বা শব্দ শক্তি। আমি কথা বলছি, কথা বলার জন্য কি হচ্ছে? যেটা এনার্জি যাচ্ছে, এনার্জিটা কিভাবে তৈরি হচ্ছে? এনার্জিটা তৈরি হচ্ছে আমি বাতাসকে কম্পিত করে দিচ্ছি, এই যে কম্পনটা তোমাদের কাছে ধীরে ধীরে পৌঁছে যাচ্ছে, এই যে এনার্জিটা, সেই এনার্জিটাই হচ্ছে কি কি? সাউন্ড এনার্জি। 2, 5, 6 ম্যাগনেটিক এনার্জি বা বৈদ্যুতিক শক্তি, যে এনার্জির জন্য উত্তর মেরু দক্ষিণ মেরুকে আকর্ষণ করে, উত্তর মেরুকে বিকর্ষণ করছে, সেই শক্তিটা। ম্যাগনেটিক এনার্জির পরে আসছে কেমিক্যাল এনার্জি বা রাসায়নিক শক্তি। ওকে, রাসায়নিক বিক্রিয়ার সময় যে শক্তি রিলিজ হচ্ছে বা যে শক্তি দরকার হচ্ছে রাসায়নিক বিক্রিয়া করার জন্য, তাকেই বলছে কি? রাসায়নিক শক্তি। আর তারপর আসছে নিউক্লিয়ার শক্তি। এই নিউক্লিয়ার শক্তি হলো পদার্থের একদম নতুনতম আবিষ্কার, নতুনতম শক্তির আবিষ্কার, যেটা নিউক্লিয়ার শক্তি। নিউক্লিয়ার এনার্জি কী হচ্ছে? নিউক্লিয়ার শক্তি কী হচ্ছে? পদার্থের একদম অণুপরমাণুর মধ্যে চলে যাচ্ছে। এক একটা পরমাণুর মধ্যে কি হচ্ছে? হাইড্রোজেন পরমাণুর মধ্যে কি আছে? একটা নিউক্লিয়াস রয়েছে, নিউক্লিয়াসে কেন্দ্র করে একটাই ইলেকট্রন চারদিকে পাক খাচ্ছে। ওই ইলেকট্রনগুলো কেন্দ্রে যে প্রোটন আর ইলেকট্রন আছে, প্রোটন আর নিউট্রন আছে, তাদের মধ্যে যে আকর্ষণ বল, এই আকর্ষণ বলগুলো বা সেগুলো ভাঙার জন্য কতটা শক্তি দরকার হয় বা কী পরিমাণ শক্তি পেলে একটা ইলেকট্রন একটা কক্ষপথ থেকে অন্য কক্ষপথে জাম্প করে যাবে, এই পুরো জিনিসটা আছে নিউক্লিয়ার এনার্জির মধ্যে। আচ্ছা, এই যে এনার্জিগুলোর টাইপসগুলো, এই টাইপসগুলো তোমরা জাস্ট নামটা এখানে জানলে, এরপরে এই পুরো ফিজিক্সই এই বিভিন্ন রকম এনার্জির সাথে ম্যাটারের যে
ইন্টারাকশান, এই ইন্টারাকশানের উপর বেস করেই তৈরি হয়েছে পুরো ফিজিক্সটা। তাহলে আমরা জানতাম প্রথম চ্যাপ্টারে আমরা কী পড়বো, আমরা একটা ব্রিফ জানতে পারবো পুরো ফিজিক্স সম্পর্কে, পুরো অধ্যায় সম্পর্কে, আর শেখা সেটাই আমরা ধীরে ধীরে হচ্ছে। আচ্ছা, পরবর্তী টপিকে আমরা চলে যাই। পরবর্তী টপিকের নাম হচ্ছে ভৌত রাশির পরিমাপ বা মেজারমেন্ট অফ ফিজিক্যাল কোয়ান্টিটি। ভৌত রাশির দেখো, আমাদের প্রকৃতিতে বেশ কিছু জিনিস আছে যে জিনিসগুলোকে আমরা শুধুমাত্র পর্যবেক্ষণের মাধ্যমেই বুঝতে পারি। যেমন এই জিনিসটার রঙটা কী আছে, সাদা আছে, কোনো জিনিসের গন্ধ কেমন, কোনো জিনিসের স্বাদ কেমন, এই যে জিনিসগুলো, এই জিনিসগুলো আমরা কী হচ্ছে শুধুমাত্র পর্যবেক্ষণ দ্বারা বুঝতে পারছি। এই জিনিসগুলো আমরা কোনোভাবে মাপছি না। এই জিনিসগুলোকে বলছি আমরা গুণগত পর্যবেক্ষণ। ঠিক আছে, এই জিনিসটা এই জিনিসটার থেকে বেশি সাদা, বা এই জিনিসটা এই জিনিসটার থেকে বেশি মিষ্টি, এই যে কম্প্যারিজনগুলো, এগুলো কোনো ইউনিট নেই, একক নেই। কিন্তু এই গুণগত বৈশিষ্ট্য ছাড়াও আমাদের বাস্তবিক জীবনে চলাফেরা করার জন্য প্রতিনিয়ত কিসের দরকার, পরিমাণগত জিনিসের দরকার। পরিমাণগত জিনিসের কীরকমভাবে দরকার, আমরা বাজার থেকে কোনো একটা জিনিস আনতে যাচ্ছি, তার কি দরকার, তার ভর দরকার, কত কেজির আমরা বস্তুটা কিনছি, ঠিক আছে, বা কত লিটার আমরা জিনিসটা কিনছি, মানে কি দরকার, তার আয়তন দরকার। অর্থাৎ প্রতিনিয়ত আমরা যে জিনিসগুলো কিনছি বা যে জিনিসগুলো করছি বা জিনিসগুলো সম্পর্কে আমাদের পুরো ফিজিক্যাল লাইফটা আমাদের চলছে, সেই জিনিসগুলোর জন্য আমাদের কি দরকার হচ্ছে, মেজারমেন্টের দরকার হচ্ছে। মেজারমেন্ট কার দরকার হচ্ছে, কোনো একটা প্রাকৃতিক রাশির দরকার হচ্ছে। এবার রাশিটা কি, রাশি বলছে যে কোনো পরিমাপযোগ্য প্রাকৃতিক বিষয়কেই রাশি বলছে। পরিমাপযোগ্য প্রাকৃতিক বিষয় মানে কি, যে জিনিসটা কি পরিমাপ করা যাচ্ছে তাকেই বলছে কি রাশি। এবার পরিমাপ কাকে কাকে করব, পরিমাপ মানেই কোথায় কোথায় চলে আসবে সেই পদার্থ বা শক্তি। তাহলে যখনই আমরা কোনো কিছু পরিমাপ করব, তার মানে কোনো বস্তু বা কোনো পদার্থের পরিবর্তন বা পদার্থের কোনো একটা আয়তন বা পদার্থের কোনো একটা শক্তি বা পদার্থের কোনো একটা ধর্ম বা বিভিন্ন শক্তির যে রূপ, তারই কিছু না কিছু আমরা সবসময় কী করব, পরিমাপ করব। ঠিক আছে, তাহলে পদার্থ ও শক্তির বিভিন্ন যে রূপ, তাদেরকে যে পরিমাপ করা যায় যে রূপগুলোকে, সেই রূপগুলোই হলো কি শক্তি। আচ্ছা, সেই রূপগুলোই হলো কি রাশি। ঠিক আছে, তাহলে যে কোনো প্রাকৃতিক বিষয়, যে বিষয়কে আমরা মাপতে পারবো, সেই বিষয়টাই কি হচ্ছে, রাশি হচ্ছে। আচ্ছা আচ্ছা, রাশি দেখো, স্মেল ভার্সেস মাস। যেমন গুণগত বৈশিষ্ট্য কি, গুণগত বৈশিষ্ট্য হলো কোনো কিছু ধরো একটা গন্ধ আছে, এই গন্ধটা আমি কোনো রাশি দ্বারা প্রকাশ করতে পারবো না। আমি বলতে পারবো না 5 ইউনিট গন্ধ আছে, 6 ইউনিট গন্ধ আছে, 6 একক গন্ধ, 7 কেজি গন্ধ, এরকম হচ্ছে না। কিন্তু কোনো বস্তুর ভরকে আমরা ইউনিট দ্বারা প্রকাশ করতে পারবো, এবং সেটা আমরা প্রতিনিয়ত কাজের জন্য আমাদের করতেও হবে। যেমন আমাদের 1 কেজি চাল, 2 কেজির ডাল, ঠিক আছে, মানে ভরের একটা ইউনিট আছে এবং সেটা আমরা ইউজ করা যায়। আচ্ছা, তারপরে হলো কালার। কালার কি বলছে, কোনো জিনিসের রং, মানে আমি বলছি যে কোনো জিনিসটা নীল আছে, লাল আছে, সাদা আছে, ইত্যাদি ইত্যাদি আছে, বেশি সাদা আছে, কম সাদা আছে। যখন আমরা এভাবে বলছি তখন আমরা কি করছি, তখন আমরা কোনো গুণগত মান দিয়ে বলছি, কোনো কোনো সংখ্যা বলছি না, কোনো একক বলছি না। কিন্তু আমরা জানি প্রত্যেকটা রঙেরই একটা নির্দিষ্ট ওয়েভলেন্থ আছে, একটা ওয়েভলেন্থের জন্য আমাদের চোখে সেই জিনিসটা ওরকম লাগছে। যে ওয়েভলেন্থটা রয়েছে, সেই ওয়েভলেন্থ দিয়ে যদি আমি বলি, মানে আমি যদি বলি লালের ওয়েভলেন্থ এত ন্যানোমিটার থেকে এত ন্যানোমিটারের মধ্যে, এবার আমি বললাম এত ন্যানোমিটারের একটা ওয়েভলেন্থ আছে, তাহলে আমি বুঝতে পারবো এত ন্যানোমিটার ওয়েভলেন্থ মানে এইটা ঠিক এতটুকুই লাল হবে। বা আরেকটা ওয়েভলেন্থ আছে সেটা তার থেকে একটু বেশি আছে, তাহলে আমি বুঝতে পারবো যে ওই যে লাল আছে, ওই লালটা আর এই লালটার মধ্যে পার্থক্য আছে। কারণ কি, ওই লালটা হলো অত ন্যানোমিটারের ওয়েভলেন্থের লাল। তাহলে আমরা এখানে কি করছি, এখানে আমরা ওয়েভলেন্থকে, মানে একটা আলোর তো বিভিন্ন তরঙ্গ দৈর্ঘ্য থাকে, তা আলোর যে তরঙ্গ দৈর্ঘ্যের উপর ভাগ করে করে আমরা রঙটাকে ভাগ করে নিচ্ছি। যদি আমরা এইভাবে প্রকাশ করি, তখন আমরা বলতে পারি যে না, বর্ণেরও কি হতে পারে, বর্ণেরও গুণগত বৈশিষ্ট্য ছাড়াও বর্ণেরও পরিমাণগত বৈশিষ্ট্য হতে পারে, মানে বর্ণকে আমরা রাশির মাধ্যমে প্রকাশ করতে পারছি। আচ্ছা, আর একটা জিনিস হলো টাইম, সময়। সময়ের সাথে না আছে শক্তির কোনো সম্পর্ক সরাসরি, না আছে কার কোনো সম্পর্ক, পদার্থের কোনো সম্পর্ক।
কিন্তু সময়কে আমরা ধরছি এটা প্রাকৃতিক রাশি হিসাবে। কি রাশি হিসাবে? একটা ভৌত রাশি হিসাবে। কেন? কারণ সময়ের উপর ডিপেন্ড করে প্রচুর ভৌত রাশির পারস্পরিক বৈশিষ্ট্যগুলোকে প্রকাশ করা যায়। ঠিক আছে, একটা প্লেসের মধ্যে বেশ কিছুটা পরিমাণে জল রয়েছে। ঠিক আছে, এবারে জলটা একটা ছিদ্র করা হলো, ছিদ্র দিয়ে জলটা বেরিয়ে যাচ্ছে। কত সময় জলটা বেরিয়ে যাচ্ছে সেটাও আমাদের জানা দরকার আছে, যেমন কি কতটা পরিমাণ জল বেরিয়ে যাচ্ছে সেটা ছাড়াও। ঠিক আছে, তাহলে সময়ের সাথে সব কিছুরই একটা সম্পর্ক রয়েছে। তার জন্য সময়কে আমরা কি বলছি? ফিজিক্যাল কোয়ান্টিটি হিসাবে ধরছি, যদিও সময় সরাসরিভাবে ভৌত রাশির অঙ্গ নয়। ওকে, কিন্তু সময়কে আমরা ইম্পর্টেন্ট ভৌত রাশি হিসেবে ধরছি এবং তার নির্দিষ্ট এককও আমরা দিচ্ছি। তাহলে আমরা বলতে পারি আমাদের যে ফিজিক্সের মেইন গোল কি, মূল উদ্দেশ্য কি? ফিজিক্সের মেইন গোল হলো গিয়ে বিভিন্ন রকমের রাশিকে ডিফাইন করা, তাদের এককগুলোকে বার করা এবং তাদের পরিমাপ করার পদ্ধতি আবিষ্কার করা। যেমন স্কেল দিয়ে একটা জিনিসের দৈর্ঘ্য মাপছি, বাটখারা দিয়ে বস্তুর ভর মাপছি, তুলাযন্ত্র দিয়ে বস্তুর ওজন মাপছি, বস্তুর আয়তন মাপছি। এই জিনিসগুলি হলো ফিজিক্সের পার্ট। ফিজিক্স পড়া মানেই কি? তুমি বিভিন্ন জিনিসের পরিমাপ করতে পারছো। কতটা চৌম্বকত্ব রয়েছে, কতটা কারেন্ট প্রবাহিত হচ্ছে, কতটা পরিমাণে ভোল্টেজ দিলে পরে বাড়িতে ফ্যান চলবে, পাখা চলবে, এটসেট্রা, এই সব কিছুই কি ফিজিক্স রিলেশনশিপ। ওকে, তাহলে ভৌত রাশির পরিমাপ হলো। তার পরের টপিক হলো ভৌত রাশির পরিমাপের একক। ভৌত রাশির একক বলতে কাকে বোঝাচ্ছে? আচ্ছা, একক কাকে বলে? আমরা কোনো কিছুকে সবসময় কম্পেয়ার করব, কারো একটা তুলনায় কম্পেয়ার করব। যেমন বললাম, আমার থেকে শাহরুখ খানের হাইট একটু কম, বা আমার থেকে ঋত্বিক রোশনের হাইট একটু বেশি, তাহলে এখানে এককটা হলো আমার নিজের হাইটটা, তাই তো? বা আমরা বললাম পৃথিবীর থেকে সূর্যের ওজন এত কোটি গুণ বেশি, চাঁদের ওজন এত গুণ কম, তাহলে এখানে একক কি? পৃথিবীর ওজনের সাপেক্ষে করছি। তেমনই আমাদের যদি একটা ইউনিট ধরতে হয়, ইউনিটটা হবে এমন একটা ইউনিট যেটা পৃথিবীর সমস্ত লোকেরা জানবে এবং খুব ইজি হবে। আমাদের 1 মিটারের দৈর্ঘ্য দত্তপুকুরেও যা, ইউএসএতেও তাই। 1 মিটারের দৈর্ঘ্য দত্তপুকুর ইউএসএ সমান কেন হয়েছে? কারণ 1 মিটারকে আমরা ইউনিট ধরেছি কোনো একটা এমন একটা জিনিসের সাপেক্ষে যে জিনিসটা পরিবর্তনশীল নয়, যে জিনিসটা ধ্রুবক, যে জিনিসটা কখনো চেঞ্জেস হচ্ছে না। তাহলে ইউনিট হলো গিয়ে এমন একটা জিনিস যে জিনিসটাকে আমরা একক হিসাবে ধরে নিই এবং তার উপরে বেস করে আমরা পুরো ক্যালকুলেশনগুলো করি। এবং সেই জিনিসটা একটা প্রমাণ জিনিস। জিনিসটা খুব ইজিলি অ্যাভেলেবেল হোক বা না হোক, জিনিসটা সবসময় অপরিবর্তনশীল। ঠিক আছে, তাহলে আমরা যদি পৃথিবীর কোনো একটা চেম্বারে রাখা কোনো একটা বিশেষ টেম্পারেচারে কোনো একটা ধাতুর কোনো একটা লেন্থকে যদি আমরা 1 মিটার ধরে নিই, তাহলে ওই লেন্থটাকে উপর বেস করে যদি আমরা পুরো পৃথিবীর সমস্ত লেন্থগুলোকে ক্যালকুলেট করি, তাহলে আমাদের কোনো ভুল হবে না। কিন্তু যদি আমরা সেই ঘরটা টেম্পারেচার চেঞ্জ করি, অন্য জিনিস করি, তাহলে ওই প্রমাণ সাইজটাই কি হচ্ছে? চেঞ্জ হয়ে যাচ্ছে। আচ্ছা, এখন এই ডেফিনেশনগুলো আরও চেঞ্জেস হচ্ছে, এই মডার্ন ফিজিক্সে আরও নিয়ে আসছে এবং নিয়ে এসে আরও পার্টিকুলারলি আরও সূক্ষ্মভাবে একককে আমরা ডিফাইন করার চেষ্টা করছি। তাহলে কোনো জিনিসের যখন আমরা ভৌত রাশির মান লিখব, তখন মান লেখার জন্য আমরা প্রথমে কি লিখব? প্রথমে লিখব ভৌত রাশির সংখ্যা, তারপর লিখব একক। মানে কি বললো, এই যে জিনিসটা আছে বা একটা ঘর আছে, সেই ঘরের একটা দেয়াল আছে, সেই দেয়ালটার দৈর্ঘ্য বললো 3 মিটার। তাহলে 3 মিটার, তাহলে 3 এটা হলো সংখ্যা, আর কি একক কি? মিটার, তাই তো? তাহলে তাকে আমরা লিখছি কি? ঘরের দৈর্ঘ্য ইকুয়াল টু 3 মিটার লিখছি। তাহলে 3 হলো কি ইউনিট, আর মিটার হলো গিয়ে কি? একক। আর এই মিটার একক তো, তাহলে 3-এর সাথে আমরা কি করছি? 3 মিটার লিখছি, অর্থাৎ কি 1 মিটার হলো গিয়ে কি? ইউনিটটার সাইজ। তাহলে 3 মিটার হলো গিয়ে কি? 1 মিটারের 3 গুণ। তেমনি বাজার থেকে কোনো একটা জিনিস নিয়ে আসছি, তার ওজন আমরা বলছি, ওজন না, তার ভর আমরা বলছি 5 কেজি বা 10 কেজি। 10 কেজি বলতে আমরা কি বোঝাচ্ছি? কোনো একটা জিনিসের ওজন 1 কেজি, ভর 1 কেজি,
তার তুলনায় ওই জিনিসটা 10 গুণ ভারী, তাকে আমরা কি করে লিখছি 10 কেজি। বা বলছি 10 সেকেন্ড, ধরো একটা জিনিস বলছি 10 সেকেন্ড, একটা সময় লেগেছে, সময়টা লেগেছে কত 10 সেকেন্ড, তাহলে 10 সেকেন্ড মানে কি 1 সেকেন্ডকে আমরা ইউনিট ধরে তার 10 গুণকে আমরা বলছি। আচ্ছা, এর উপর বেস করে হলো একক পদ্ধতি। আচ্ছা, তাহলে আমাদের একক সম্পর্কে আমাদের আইডিয়া হয়ে গেল। একক কি হচ্ছে, প্রত্যেকটা বস্তুর একক হলো একটা ইউনিক নাম্বার, একটা ইউনিক ডিজিট, এই জিনিসটা অদ্বিতীয়, পরিবর্তন হয় না। ওকে, 1 মিটার বা 1 কেজি, সেটা জিনিসটা কি, এই যে ইউনিটটা, বস্তুর ভরের যে ইউনিট কি 1 কেজি বা 1 গ্রাম, বা দৈর্ঘ্যের একক কি 1 মিটার বা 1 সেন্টিমিটার, এই যে জিনিসটা, এই জিনিসটা কি হচ্ছে অদ্বিতীয়, পরিবর্তনশীল নয়। আচ্ছা, এবার তো গেল একক সম্পর্কে আমরা মোটামুটি বুঝলাম, কিন্তু আমাদের প্রকৃতিতে যত রাশি আছে সেই রাশিগুলোর সংখ্যা তো অসংখ্য, অগণিত, তার কোনো সংখ্যার কোনো শেষ নেই। তাহলে এই যে অসংখ্য রাশি, প্রত্যেকটা রাশির যদি এরকম আলাদা আলাদাভাবে ইউনিট বা একক বার করতে হয় এবং সেটা যে আলাদা আলাদাভাবে ডিফাইন করা হয়, তাহলে রাশিটা অত্যন্ত জটিল হয়ে যাবে। এই পরিমাপ বিজ্ঞানটা, এই ফিজিক্স জিনিসটাই খুব কমপ্লিকেটেড হয়ে যাবে। ফিজিক্স ইটসেলফ খুব কমপ্লিকেটেড, কিন্তু খুব মজার সাবজেক্ট। কিন্তু যদি আমরা কোথাও যদি আমরা বাদ না ছাড়ি, যদি আমরা কোথাও না আটকে রাখি, তাহলে জিনিসটা আরও কমপ্লিকেটেড হয়ে যাবে। তার জন্য করলো কি, তার জন্য একটা মজার গল্প করলো। কি করলো, দেখলো বা আমরা দেখলাম, কি দেখলাম, আমরা দেখলাম বেশিরভাগ এককই কোনো না কোনো এককের উপর ডিপেন্ড করছে। যেমন ক্ষেত্রফলের একক, ক্ষেত্রফল মানে কি দৈর্ঘ্য গুণ দৈর্ঘ্য। তাহলে দৈর্ঘ্যের একক যদি আমরা জানা থাকি, তাহলে ক্ষেত্রফল এককের জন্য আলাদা করে কোনো এককে ডিফাইন করা দরকার নেই। আমরা দৈর্ঘ্য একক থেকে ক্ষেত্রফলের এককে প্রকাশ করতে পারছি। সেম গোজ ফর আয়তন, সেম গোজ ফর ভেলোসিটি। এই যে জিনিসগুলো, এই জিনিসগুলো থেকে দেখা গেল মোটামুটি 3টি এককের উপরে সব এককই ডিপেন্ডেন্ট। সেই 3টি একককে বলা হচ্ছে বেস ইউনিট বা মূল একক, বেস ইউনিট বা মূল একক বা ফান্ডামেন্টাল ইউনিট, ফান্ডামেন্টাল ইউনিট। ঠিক আছে, এককগুলো কি কি? এককগুলো হলো এককগুলো লিখছি, এককগুলো হলো দৈর্ঘ্যের একক, ভরের একক, সময়ের একক। পুরো ফিজিক্সের যত রাশি আছে সমস্ত রাশিকে প্রাথমিকভাবে দৈর্ঘ্য, ভর ও সময়ের এককের দ্বারা প্রকাশ করা যায়। ওকে, এই তিনটেকে জন্য বলছে কি ফান্ডামেন্টাল ইউনিট অফ ফিজিক্স বা মূল একক বা প্রাথমিক একক। ঠিক আছে, এছাড়া যত একক আছে সমস্ত একক কি লব্ধ একক বা ডিরাইভড ইউনিট, মানে যে ইউনিটগুলোকে ডিরাইভ করা হয়েছে। কার উপর ভিত্তি করে ডিরাইভ করা হয়েছে? প্রাথমিক এককের উপর ভিত্তি করে ডিরাইভ করা হয়েছে। এই ডিরাইভ ইউনিটকেও অনেকভাবে ভাগ করতে পারি, যেমন কোনো কোনো এককের মাত্রা থাকে না, কোনো কোনো এককের ইউনিট চেঞ্জ হয় না বিভিন্ন আলাদা আলাদা এককের পদ্ধতিতে গেলেও, ইত্যাদি ইত্যাদি। সেগুলো একটু পরের কনসেপ্ট। প্রথম কনসেপ্ট হলো এমন কিছু একক থাকে যে এককগুলোকে কোনোদিন চেঞ্জ করা যায় না এবং যে এককগুলো কারোর উপর ডিপেন্ডেন্ট নয়, প্রাকৃতিতে স্বাধীনভাবে যে এককগুলোকে থাকে, যেমন দৈর্ঘ্যের একক অন্য কোনো এককের উপর ডিপেন্ডেন্ট নয়, কিন্তু ক্ষেত্রফলের একক দৈর্ঘ্যের এককের উপর ডিপেন্ডেন্ট। তার জন্য দৈর্ঘ্যের একককে আমরা ডিফাইন করছি, আমরা ভরের একককে ডিফাইন করছি, আমরা সময়ের একককে ডিফাইন করছি। ওকে, এবং তার উপর ভিত্তি করে আমরা পুরো অন্য এককগুলোকে তৈরি করছি। আচ্ছা, সেই সম্পর্কগুলো আমরা যত অ্যাডভান্স ফিজিক্সে যাব তত আরও ভালোভাবে পড়বো। আমরা এখন কনসেপ্টটা বুঝছি। এছাড়াও মূল এককে বা ফান্ডামেন্টাল ইউনিটে আরও 4টি ইউনিট অ্যাড করা হয়। সেই অ্যাড করাগুলো সেটা আমরা পরে দেখছি কোন 4টি ইউনিট আমরা অ্যাড তাহলে আমরা এখন অবধি আমরা কি জানলাম
এখন আর জানতাম আমরা তিনটি কি আছে, মূল একক আছে, আর বাকি প্রকৃতিতে যত একক আছে সব কি হচ্ছে এই তিনটি এককের উপর ডিপেন্ড করে তৈরি হচ্ছে। আচ্ছা, একক তো হলো, মূল একক হলো, ফান্ডামেন্টাল ইউনিট হয়ে গেল আর কি, ডিরাইভড ইউনিট হলো, কিন্তু এখানে কি সব কিছু শেষ? এখানেই সব কিছু শেষ নয়। গল্পটা হলো একক তো জানলাম, কিন্তু আমি ইন্ডিয়াতে থাকছি, একজন ইউএসএতে থাকছে, একজন নেদারল্যান্ডে থাকছে, আমরা প্রত্যেকে কমিউনিকেট কি করে করব? কমিউনিকেট করার জন্য আমাদের প্রত্যেকের মধ্যে কি হবে, একটা সিস্টেম অফ ইউনিট তৈরি করতে হবে। মানে আমি যদি বলি এই সিস্টেমে, একটা নির্দিষ্ট সিস্টেমে ইউনিটটা নিয়েছি, তাহলে ওই ইউএসএ থাকার লোকটাও বুঝে যাবে ও আচ্ছা ওই সিস্টেমেই ইউনিটটা হয়েছে। মানে আমার এখানে যদি একটা জিনিসের লেন্থ আমি বলে দিই 1 ফুট আছে, ওকে, ভালো করে বোঝো 1 ফুট আছে, আর যদি আমি আমেরিকার একটা লোক গিয়ে একটা জিনিসের লেন্থ মাপি 1 মিটার আছে, তাহলে সে কখনোই কম্পেয়ার করতে পারবে না 1 মিটার আর 1 ফুট কি। তার জন্য কি হচ্ছে, তাদের মধ্যে পারস্পরিক সম্পর্ক জানা দরকার, এবং কোন পদ্ধতিতে যে তৈরি করছে সেটাও আমাদের জানা দরকার। দেখো, আচ্ছা, প্রথম যে পদ্ধতিটা সেটা হলো সিজিএস পদ্ধতি, তারপরের পদ্ধতিটা হলো এফপিএস পদ্ধতি, আর তারপরেরটা হলো এমকেএস পদ্ধতি। আচ্ছা, এই এমকেএস পদ্ধতির একটা লেটেস্ট ভার্সন আর ইউনিভার্সালি গ্রান্টেড ভার্সন হলো গিয়ে কি এসআই পদ্ধতি, মানে ইন্টারন্যাশনাল সিস্টেম ইন্টারন্যাশনাল, একটা সিস্টেমা ইন্টারন্যাশনাল একটা নাম আছে, ফ্রেঞ্চ নাম আছে, সেটা পরে দেখছি, দাঁড়াও। এবার আমরা দেখি সিজিএস পদ্ধতি, এফপিএস পদ্ধতি, এমকেএস পদ্ধতি, এই তিনটে পদ্ধতিতে আমরা এককটাকে মাপছি। প্রথমে দেখি নামটা কোথা থেকে এসছে। আচ্ছা, মূল এককগুলো কি কি? লেন্থ বা দৈর্ঘ্য, LNGTH, মাস বা ভর, আর টাইম। আচ্ছা, সিজিএস পদ্ধতিতে বলছে দৈর্ঘ্যের একককে আমরা ধরবো সেন্টিমিটার, ভরকে ধরবো আমরা গ্রাম, টাইমকে ধরবো আমরা সেকেন্ড। সেখান থেকে এসছে সিজিএস পদ্ধতি, তিনটে ইনিশিয়ালকে নিয়ে, ওকে, সি, জি আর এস, এই তিনজনকে নিয়ে আমাদের কি হয়েছে, সিজিএস পদ্ধতি। এফপিএসে লেন্থকে বলছে আমরা মাপবো ফুট দিয়ে, ফুট একক দিয়ে, গ্রামকে মাপবো আমরা পাউন্ড দিয়ে, টাইমকে মাপবো আমরা সেকেন্ড দিয়ে। তাহলে সেখান থেকে এসছে কত, এফপিএস পদ্ধতি। এমকেএসে বলছে আমরা লেন্থকে মাপবো মিটার দিয়ে, ভরকে মাপবো কিলোগ্রাম দিয়ে, টাইমকে মাপবো কি সেকেন্ড দিয়ে, সেখান থেকে এসছে এমকেএস পদ্ধতি। এসআইতেও কি হচ্ছে, এম, কে আর এসি থাকছে, মানে ভরকে আমরা মাপছি মিটার দিয়ে, লেন্থকে আমরা মাপছি মিটার দিয়ে, আচ্ছা, ভরকে মাপছি আমরা কিলোগ্রাম দিয়ে, আর টাইমকে মাপছি আমরা সেকেন্ড দিয়ে। কিন্তু এখানে আরও 4টি রাশিকে আমরা নিয়ে এসেছি প্রাথমিক রাশি হিসাবে এসআই পদ্ধতিতে। আচ্ছা, এর মধ্যে দেখো এই পদ্ধতিগুলোর প্রাথমিক সম্পর্কগুলো খুব জানা দরকার। আমরা জানি মিটারের সাথে 1 মিটার ইকুয়াল টু কি 100 সেন্টিমিটার। আচ্ছা, 1 মিটার ইকুয়াল কি, 1 মিটার ইকুয়াল টু 3.28 ফিট। এই কনভার্সেশনটা জানা খুব দরকার, ঠিক আছে। আর 1 কেজি ইকুয়াল টু 2.2 পাউন্ড। আচ্ছা, আর 1 কেজি মানে 1000 গ্রাম, ঠিক আছে। এগুলো তো আমরা অলরেডি জানি, 1000 গ্রামটা, শুধু পাউন্ড আর ফুটের একটা কনভার্সেশন জেনে রাখা ভালো, অনেক ক্ষেত্রে লাগতে পারে, ওকে। এই তো গেল আমাদের সিস্টেম। এবার এই সিস্টেমগুলোর মধ্য দিয়ে আমরা একক পদ্ধতিগুলোর মধ্য দিয়ে একটা পার্টিকুলার একক পদ্ধতি নিয়ে আমরা আরও ফার্দার পড়াশোনা করব। সেটা কি হচ্ছে, সেটা হলো আন্তর্জাতিক একক। এসআই ইউনিট। আচ্ছা, প্রথমেই দেখি আমাদের এসআই ইউনিটকে যারা করেছে তারা হলো গিয়ে একটা অর্গানাইজেশন নাম হলো BIPM, ওকে,
এটা হলো তাদের লোগো, BIPM এর লোগো। আচ্ছা দেখো, FPS পদ্ধতি, CGS পদ্ধতি, MKS পদ্ধতি, এই পদ্ধতিগুলোতে প্রত্যেকটাতে ইউনিটসগুলো আলাদা আলাদা এককে ধরছে। মানে এগুলো যদি আমাদের মেজার করতে হয় তাহলে আমাদের হয় আলাদা আলাদা যন্ত্র বানাতে হবে, অথবা তাদের মধ্যে পারস্পরিক সম্পর্ক জেনে ক্যালকুলেশন করতে হবে। এবং যত বেশি ক্যালকুলেশনের উপরে আমরা ডিপেন্ড করবো তত বেশি এরর আসার চান্সেস থাকে। তার জন্য ভাবলো কি সবাই যে না, একটা ইন্টারন্যাশনাল একক পদ্ধতি রাখবো যে পদ্ধতিটা সবাই ফলো করবে। সেই পদ্ধতিটাকে নাম রাখা হলো SI পদ্ধতি। আচ্ছা, SI পদ্ধতি মেনটেন করে হলো BIPM। মেনটেন করবে কে? BIPM। BIPM এর ফুল ফর্ম কি? ইন্টারন্যাশনাল ব্যুরো অফ ওয়েট অ্যান্ড মেজার্স। ওকে, তাহলে যে অর্গানাইজেশন এটাকে কন্ট্রোল করছে সেই অর্গানাইজেশনের নাম হলো BIPM, দ্য ইন্টারন্যাশনাল ব্যুরো of weight and measures। আচ্ছা, কিন্তু দেখো এখানে ফুল ফর্মের সাথে এই নামটা মিলছে না। এখানে BIPM আছে, কিন্তু এখানে যদি আমি ফুল ফর্ম বার করি তাহলে হবে IBWG। তো এটা বেসিক্যালি ইংলিশ ওয়ার্ড নয়, এটা একটা ফ্রেঞ্চ ওয়ার্ড। ফ্রেঞ্চ ওয়ার্ডের শব্দ হলো ব্যুরো, BUREAU, ব্যুরো ইন্টারন্যাশনাল দেহ, বানানটা DES কিন্তু উচ্চারণ করি দেহ, দে পয়েটস মেজার্স। আচ্ছা, এই ব্যুরো ইন্টারন্যাশনাল দে পয়েটস মেজার্স অথবা ইন্টারন্যাশনাল ব্যুরো অফ ওয়েট অ্যান্ড মেজার্স, এরাই কি করছে? এই জিনিসটাকে কন্ট্রোল করছে। তারা বলছে আমরা এমকেএস পদ্ধতি থেকে 3টে রাশি আমরা নিলাম। কাকে কাকে নিলাম? আমরা দৈর্ঘ্যকে নিলাম, লেন্থ, ভরকে নিলাম, মাস, আচ্ছা সেকেন্ডকে নিলাম বা টাইমকে নিলাম, ঠিক আছে। এছাড়াও আমরা আরও 4টে রাশিকে নেব। 4টে রাশি কোথা থেকে আসবে? আমাদের মোস্ট কমন যে রাশিগুলো থাকবে কি? তাপ, আলোক, তাপ বিজ্ঞান, তারপর আলোক বিজ্ঞান, লাইট, হিট, লাইট, পদার্থের আণবিক মানে অ্যাটমিক, আর ইলেকট্রিক। মানে তাপবিজ্ঞান থেকে, আলোক থেকে, পরমাণু থেকে, আর কি তড়িৎ বিজ্ঞান থেকে। এই 4টি মোস্ট কমন জায়গা থেকেও আমরা 4টি প্রাথমিক একককে নিয়ে আসছি। আচ্ছা, তাপ থেকে নিয়ে আসি টেম্পারেচার। কোন টেম্পারেচার? আন্তর্জাতিক টেম্পারেচার বা কেলভিন, তাকে টি দিয়ে ডিনোট করছি। লাইট থেকে নিয়ে আসছি কি? দীপন প্রবাল্যকে বা ক্যান্ডেলাকে। পরমাণু থেকে নিয়ে আসলাম মোলকে, আর ইলেকট্রিসিটি নিয়ে আসলাম অ্যাম্পিয়ারকে। তাহলে আমাদের TCDMA হোয়াট এভার নামগুলো আমি পরে বলছি, এই যে 4টে আমরা আরও কি আসে একককে নিয়ে আসলাম। এই 4টি একককেও আমরা বললাম কি তোমরাও এই 4টি একক তোমরাও এখানে কি হয় ফান্ডামেন্টাল ইউনিট হিসাবে কাজ করবে, বা তোমরাও এখানে এটা মূল একক হিসাবে কাজ করবে। তাহলে আগে আমাদের মূল একক ছিল 3টে, এখন আমরা আরও 4টে মূল একককে নিয়ে আসলাম। তা টোটাল 7খানা একককে আমাদের মূল একক হিসাবে ধরা হয় কোথায়? SI পদ্ধতিতে, ঠিক আছে। যদিও এই যে পরের 4টে একক, এই 4টে একক এই প্রথম 3টে এককের উপর কোনো না কোনোভাবে ডিপেন্ডেন্ট এবং এরাও বেসিক্যালি লব্ধ এককই, কিন্তু এদের ডেরিভেশন অত্যন্ত কঠিন, কিন্তু এদের প্রয়োজনীয়তা বা এদের ইউজেস অত্যন্ত বেশি। এতটা বেশি ইউজেসের জন্য এদের জন্য আমরা আর এদেরকে আর বললাম না যে না তোরাও প্রথমে ফিরে যা, দরকার নেই। ওদেরকেও আমরা একটা স্থান দিলাম, এবং স্থানটা দিলাম কোন পদ্ধতিতে? SI পদ্ধতিতে। এবং তাদের নাম হলো গিয়ে কি? টেম্পারেচারের জন্য আসবে কেলভিন, দীপন প্রবাল্যের জন্য আসবে ক্যান্ডেলা, আর অ্যাটমিক এনার্জির জন্য আসবে মোল, অ্যাটমিক এনার্জি না, পরমাণুর পদার্থের ভরের জন্য আসবে মোল, ইলেকট্রিকের জন্য আসবে কে? অ্যাম্পিয়ার বা প্রবাহমাত্রা একক।
আচ্ছা, তাহলে 7 এককের আমরা নাম, আচ্ছা এছাড়াও আরও দুটো একক আছে, স্টেডিয়ান, রেডিয়ান। তাদেরকে আগে সাপ্লিমেন্টারি ইউনিট হিসাবে ধরা হতো, এখন তাদের কমপ্লিটলি আলাদা করে আমরা লব্ধ ইউনিটে পাঠিয়ে দিই। তাহলে আমরা পুরো ছকটা একবার চোখে দেখে নিই, তাহলে আমাদের আইডিয়া করতে সুবিধা হবে। কি কি ছক হলো? ছক হলো ফান্ডামেন্টাল ইউনিট, ফান্ডামেন্টাল ইউনিটে কে কে বলছে? বলছে দৈর্ঘ্য, দৈর্ঘ্যের একক কি? দৈর্ঘ্য একক এসআই পদ্ধতিতে, সবসময় মাথায় রাখবে এসআই পদ্ধতি, ইন্টারন্যাশনাল সিস্টেম। এসআই পদ্ধতির ফুল ফর্ম কি? এসআই পদ্ধতির ফুল ফর্ম হলো সিস্টেমে, SYSTEME, সিস্টেমে ইন্টারন্যাশনালয়েড সিস্টেমা ইন্টারন্যাশনাল ইউনিটেস, এসআই পদ্ধতি বা ইন্টারন্যাশনাল সিস্টেম অফ ইউনিটস। আচ্ছা, দৈর্ঘ্য, দৈর্ঘ্যকে আমরা কী দ্বারা লিখি সাধারণত? দৈর্ঘ্যকে আমরা সাধারণত কী দিয়ে লিখি? এল ফর লেন্থ। আচ্ছা, আর একক কি? একক হলো মিটার। আচ্ছা, এটা হলো কি সিম্বল, কার সিম্বল? মিটারের সিম্বল, দৈর্ঘ্যের সিম্বল না, মিটারের সিম্বল। ওকে, তারপরে হলো ভর, মাস। আচ্ছা, মাসের কি একক? কিলোগ্রাম। আচ্ছা, দৈর্ঘ্য, ভর, সময়, টাইম। তার একক কি? আমরা সেকেন্ড। দৈর্ঘ্য, ভর, সময়। এবার আমরা কি আসবে? এক একটা আসবে, তাপ বিজ্ঞান, আলোক বিজ্ঞান। তাহলে প্রথমে আসবে তাপ। তাপ বিজ্ঞান থেকে আমরা কি পাচ্ছি? তাপ বিজ্ঞান থেকে আমরা পাচ্ছি থার্মোডাইনামিক টেম্পারেচার বা তাপ তাপগতীয় তাপমাত্রা, তাপগতীয় তাপমাত্রা বা তাপমাত্রা। তার একককে আমরা বলছি, তার একক বলছি আমরা কেলভিন, কেলভিন। আচ্ছা, তারপর আসবে আমাদের তাপ বিজ্ঞান গেল, এবার আসবে আমাদের কারেন্ট। সেখানে আমরা কি পাচ্ছি? প্রবাহ মাত্রা আই। তার একক হচ্ছে অ্যাম্পিয়ার। ওকে, 1 2 3 4 5। আচ্ছা, তারপরে হচ্ছে আমরা পদার্থের পারমাণবিক ভর। তার একক কি? আমরা বলছি মোল। আচ্ছা, তাকে আমরা লিখছি MOL দ্বারা, মোল। ওকে, কত মোল ভর? ঠিক আছে, 1 মোলের সাথে কিন্তু গ্রামের সম্পর্ক আছে। আমরা কিন্তু জানি 1 মোল ইকুয়াল টু এত সংখ্যক পরমাণু, যে সংখ্যা নেবে, অ্যাভোগাড্রো নাম্বার, ফাম্বার, এগুলো সব আমরা কিন্তু জানি। কিন্তু আমরা কি পড়বো? আমরা পারমাণবিক ভর যখন আমরা পড়বো তখন আমরা মোল দ্বারা বলবো, কত মোলের সাথে কত মোল রাসায়নিক বিক্রিয়া করেছে। আচ্ছা, কটা হলো? 1 2 3 আর 3 6, আর একটা বাকি আছে, দীপন প্রবাল্য। যে আসবে দীপন প্রবাল্য কোথা থেকে আসছে? এটা আসছে গিয়ে আমাদের আলোক বিজ্ঞান থেকে। তার একক কি? ক্যান্ডেলা, ছোট হাতের সি, ছোট হাতের ডি। ক্যান্ডেল থেকে ক্যান্ডেলা। ওকে, যাই হোক, তাহলে এই 7টা ইউনিট উপর বেস করে কে তৈরি হচ্ছে? এসআই ইউনিট। ঠিক আছে, এসআই ইউনিট মানে কি? ইন্টারন্যাশনাল সিস্টেম অফ ইউনিটস। আচ্ছা, তাহলে এসআই ইউনিট বললে আমরা এই 7টা ইউনিটকে প্রাথমিক একক হিসাবে আমাদের ধরবো। এছাড়া দুটো একক আছে, একটা হলো গিয়ে ঘনকোণ আর নর্মাল কোণ। ঠিক আছে, আমাদের কোণ বা দ্বিমাত্রিক যেটা কোণ আমাদের, তার একক হলো রেডিয়ান, আর 2 হলো ঘনকোণ, এগুলো স্টেডিয়ান। আচ্ছা, এই রেডিয়ান বা স্টেডিয়ান এইগুলোকে আগে আমরা কি হিসাবে ধরতাম? সাপ্লিমেন্টারি একক হিসাবে ধরতাম, কারণ এই যে এককগুলোর কি
মাত্রা নেই কোনো, কারণ এই এককগুলো কোনো না কোনো জিনিসের অনুপাত, ওকে, এবং অনুপাত থেকে সমানুপাত, তাই মাত্রা নেই। ঠিক আছে, মাত্রা আমরা পরে বুঝবো, কিন্তু মোদ্দা কথা হলো এই ইউনিটগুলোকে আমরা আগে সাপ্লিমেন্টারি ইউনিট হিসাবে ধরতাম বা পরিপূরক ইউনিট হিসাবে ধরতাম, কিন্তু এখন বর্তমানকালে এগুলোকেও আমরা লব্ধ একক হিসাবে ধরি। তাহলে আমাদের বেসিক্যালি বর্তমানে ইউনিট দুভাগে হয়, একটা হলো একক প্রাথমিক ইউনিট, একটা হলো লব্ধ ইউনিট, মাঝখানে কোনো সাপ্লিমেন্টারি ইউনিট নেই। আচ্ছা, এই জিনিসগুলো থেকে বলছি এটা তোমাদের জানার জন্য, এর থেকে কোনো কোশ্চেন আসবে না, এটা পাতি ট্রিভিয়া, ওকে। আচ্ছা, এছাড়া এই টপিকে আরেকটা জিনিস কভার করবো, সেটা হলো সিম্বল অফ ইউনিটস। মানে ইউনিটগুলো তো জানলাম, কিন্তু ইউনিটগুলোর তো একটা করে সিম্বল আছে, সিম্বলগুলো লেখার পদ্ধতি আছে, এই পদ্ধতিটা আমাদের জানতে হবে। আচ্ছা, এখান থেকেও কোনো কোশ্চেন না আসলেও কিন্তু এই পদ্ধতিতে ভুল হওয়ার জন্য আমাদের কি হতে পারে, আমাদের মার্কস ডিডাক্ট হতে পারে, পরীক্ষায় বিভিন্ন মার্কস ডিডাক্ট হতে পারে। তো আমাদের এই পদ্ধতিগুলো সম্পর্কে খুব ভালোভাবে জানতে হবে। আশা করি তোমরা এটা কপি করে নিয়েছো। দুটো খাতা রাখবে পড়ার সময়, সবসময় দুটো খাতা মেনটেন করবে। একটা খাতাতে কি করছে, একটা খাতার প্রথমে 4 থেকে 5 পৃষ্ঠা ফাঁকা রাখবে, সেখানে আমরা কোন ক্লাসে কোন টপিক হচ্ছে সেটা আমরা লিখে রাখবো। যেরকম ভিডিওর প্রথমেই, লেকচারে প্রথমে যে চার্টটা দেখালাম সেই চার্টটা দিয়ে, তারপরে যে ক্লাসে যে থিওরিগুলো পড়াচ্ছি, ক্লাসে যে টপিকগুলো পড়াচ্ছি সেই টপিকগুলো পরপর লিখে যাবে। কি পড়াচ্ছি ক্লাসে প্রত্যেকটা কথা লিখে যাবে, বুঝবে, তারপরে বই পড়বে। আচ্ছা, বই পড়ার সময় বইতে যে ডাউটসগুলো হবে সেই ডাউটসগুলো আমাকে পাঠাবে, আমি সলভ করে দেবো। ডাউটস ছাড়াও যদি তোমরা নতুন একটা কিছু জিনিস বুঝতে পারো, নতুন একটা কোনো জিনিস যদি ভালো লাগে, সেটাও কি হবে, ওই খাতাতেই পয়েন্ট করে লিখে রাখবে, সুন্দরভাবে খাতায় থাকবে। এটা হলো ক্লাসের খাতা, এটা হলো ক্লাসের পড়া, এটা হলো নিজের বাড়িতে যে পড়ে যেটা পাওয়া, সেটা পরপর থাকবে, সিস্টেমেটিক হইতে থাকবে, যাতে রিভাইজ দেওয়ার সময় খুব ইজিলি তোমরা রিভাইজ দিতে পারো। আচ্ছা, আর একটা কথা রেখে দিও, আরেকটা কথা এখন পরে ইউজ বলবো ওটার। আচ্ছা, এই থিওরিগুলো হয়ে যাওয়ার পরে কি হবে, অঙ্ক হবে, তারপর অঙ্কগুলো টুকে নেবে পরপর করে, ঠিক আছে। আচ্ছা, তাহলে আমাদের আজকের টপিকে আবার ফেরত আসি। বলছে সিম্বল অফ ইউনিটস, এককের প্রতীকগুলো যে আমরা লিখবো তার জন্য কিছু নিয়ম আছে, এবং এই নিয়ম কটা প্রায় 9খানা নিয়ম আছে। এই 9খানা নিয়ম তোমরা ভুল লিখবে না, এটাতে ম্যাচুরিটি ডিপেন্ড করে। এটাতে একটা টিচার যখন খাতা দেখে একটা স্টুডেন্টের, সেই তার একক লেখার পদ্ধতির উপর ডিপেন্ড করে সে বোঝে যে এই ছেলেটা ফিজিক্স বোঝে, বা এই ছেলেটা ম্যাথামেটিক্স বোঝে, বা এই ছেলেটা বায়োলজি বোঝে, বা এই ছেলেটা কেমিস্ট্রি বোঝে কি বোঝে না, কারণ এককটা খুবই বেসিক, সব কিছুতেই একক রয়েছে। আচ্ছা, 1 নম্বর পয়েন্ট, কোন এককের মাঝখানে ডট দেবে না। মানে সেন্টিমিটার যদি লিখতে চাও তাহলে C.M. লিখবে না। কিভাবে লিখবে, CM, তাহলে C.M কাটা, CM রাইট, সো নো ডট। আচ্ছা, এর একটা এক্সেপশন আছে। এক্সেপশন কি আছে, এক্সেপশন হলো কোনো ওয়ার্ডের শেষে আছে, সেখানে আমরা লিখতে পারি, কোনো সেন্টেন্সের শেষে আছে, লেন্থ অফ দিস বার ইজ 5 সেন্টিমিটার, লেন্থ অফ দিস বার ইজ 5 সেন্টিমিটার, সেক্ষেত্রে আমরা ফুল স্টপ দিতে পারছি। কিন্তু এই যে ফুল স্টপ, যে এই যে ডট, সেই ডটটা কিসের ডট, সেই ডটটা হলো সেন্টেন্স কমপ্লিট হওয়ার ডট। সেই ডটটা কিন্তু C.M কে তোমরা সেন্টিমিটারের শর্ট ফর্মে C.M লিখছো, এটা কিন্তু ভেবো না, তোমরা CM দিয়ে প্রকাশ করছো। CM মাইন্স CME, নট C.M বা নট C.M, জাস্ট CM। আচ্ছা, তারপরে হলো নো এস বা ES, মানে আমরা 5 কেজি লিখবো, তাহলে 5 কেজি লিখবো, কখন আমরা লিখবো না 5 কেজিস, ঠিক আছে, বা 6 মিটার্স এরকম লিখবো না। কিন্তু যখন আমরা পুরো বানান করে লিখবো তখন আমরা লিখতে পারবো যে মাস অফ দিস প্রোডাক্ট ইজ 5 কিলোগ্রাম, লেন্থ অফ দিস বার ইজ 5 মিটার্স, বা 5 মিটার্স পার সেকেন্ড। ভেলোসিটি of this car is 5 meters per second। অর্থাৎ যখন আমরা পূর্ণ বাক্যে লিখবো, যখন আমরা ভেঙে লিখবো তখন আমরা লিখতে পারি, কিন্তু যখন আমরা সিম্বল দিয়ে লিখবো তখন কিন্তু কখনো বারবার বলছি এস বা ইএস ব্যবহার করবে না।
আর আরেকটা জিনিস সেটা হলো কোনো মিক্সিং হবে না, মানে কোথাও আমি মিটার্স লিখলাম, কোথাও আমি পার্টস সেকেন্ড লিখে দিলাম, মানে কোথাও একটা লিখে দিলাম এর ভর হলো 5, এর ভেলোসিটি হলো গিয়ে দেখলাম যেমন 5 মিটার, আর পার সেকেন্ডের জায়গায় আমি লিখলাম পার এস, এরকমভাবে লেখা যাবে না। যা লিখবে পরিষ্কারভাবে লিখবে, কোনো মিক্সিং হবে না। বা আমরা এভাবে কোনো কিছু লিখতে পারবো না 5 মিটারস পার সেকেন্ড, এরকমভাবে হবে না। আচ্ছা, বা 5 মিটারস পার সেক, এরকমভাবে লেখা যাবে না। ঠিক আছে, যদি তুমি এখানে মিটার্স লেখো তাহলে পি আর এস সেকেন্ড লিখতে হবে। আচ্ছা, যদি তুমি এখানে এম লেখো তখনই তুমি এস লিখতে পারবে। ওকে, তো মিক্সিং হবে না। 3 নম্বর হলো গিয়ে ক্যাপিটাল লেটার। একক সাধারণত স্মল লেটার হয়, যদি কোনো ব্যক্তির নাম হয় সেক্ষেত্রে আমরা ক্যাপিটাল লেটার ইউজ করতে পারি। যেমন নিউটন, কি নিউটন মানে কি এন, পাস্কাল পি, এটা কিন্তু পরের ছোট হাতের, অ্যাম্পিয়ার এ ক্যাপিটাল লেটার বড় হাতে। সো কোনো ব্যক্তির নাম যদি থাকে সেক্ষেত্রে আমরা ক্যাপিটাল লেটার ইউজ করতে পারি, কিন্তু যদি আমরা কোনো ব্যক্তির নাম ইউজ না থাকে তাহলে কিন্তু আমাদের সবসময় স্মল লেটার ইউজ করতে হবে। আচ্ছা, এই নামগুলো এরকম থাকলেও যদি আমরা বাক্যে লিখি তাহলে কিন্তু ছোটো ফর্মে লিখবো, মানে বাক্যে লিখলে তখন কিন্তু নিউটনই লিখবো, হ্যাঁ, অ্যাম্পিয়ারই লিখবো। 5 অ্যাম্পিয়ার কারেন্ট আছে বা 5 অ্যাম্পিয়ার সুইচ, সেক্ষেত্রে কিন্তু আমি বড় হাতে লিখবো না। যখন আমরা একটা লাইনের মধ্যে লিখবো, বানান করে লিখবো, তখন আমরা শর্ট ফর্মে লিখবো, ছোটো হাতে লিখবো। কিন্তু যখন আমরা লাইনের মধ্যে লিখবো না, বানান করে লিখবো না, তখন আমরা কী হবে বড় ফরম্যাটে লিখবো। আচ্ছা, পার্থক্য একটা জায়গায় আছে, সেটা হলো গিয়ে কি ডিগ্রি সেলসিয়াস। যখন আমরা ডিগ্রি সেলসিয়াস লিখি তখন ডিগ্রি সি লিখি, তো সেটাকে যখন আমরা বানান করেও লিখবো তখন আমরা ডিগ্রি লিখবো, ডিটা ছোটো হাতের হবে, কিন্তু সেলসিয়াসের সি কিন্তু সবসময় বড় হাতের হবে। ঠিক আছে, তাই ডিগ্রি সেলসিয়াস, সি সবসময় কি হচ্ছে ক্যাপিটাল লেটার হচ্ছে। আচ্ছা, 4 নাম্বার পয়েন্ট হলো রোমান আর ইটালিক। ইটালিকে কখনো লেখা যাবে না, বাঁকা হরফে লেখা যাবে না, সবসময় রোমান হরফে বা সোজা হরফে লিখতে হবে। আচ্ছা, সিম্বল লেখার সময় অনেক সময় আমরা ইটালিক ইউজ করি। সিম্বল মানে কি, সিম্বল হলো কার সিম্বল বুঝতে হবে, এককের সিম্বল নয়, একককে যার দ্বারা লেখা হচ্ছে তার সিম্বল, মানে দৈর্ঘ্যকে প্রকাশ করা হচ্ছে মিটার দ্বারা। সেখানে মিটার কিন্তু সবসময় রোমান হরফ, কিন্তু কোনো একটা জিনিসের লেন্থ বোঝাচ্ছি, লেন্থের জন্য আমি এল লিখছি, সেই এলটাকে কিন্তু আমি বাঁকা লিখতে পারি। বা কোনো জিনিস ভর লেখার জন্য আমি এম বোঝাচ্ছি, সেই এমটাকে কিন্তু আমি ইটালিকে লিখতে পারি। ঠিক আছে, কিন্তু যখন ওই এম রিপ্রেজেন্ট মিটার হবে তখন সেই ইম কিন্তু সবসময় ক্যাপিটাল এমই, এই রোমান এমই হবে। মানে আমি বলতে চাইছি মাস অফ এ পেন, মাস অফ এ পেন, মাস অফ এ বল বা মাস অফ সামথিং ইজ 1 কেজি, তাহলে এখানে 1 কেজি, কেজি কী হবে রোমানে। আচ্ছা, এই যে এম, এই এমটা ইটালিকে হতে পারে, মেবি ইন ইটালিক, মেবি ইটালিক। আচ্ছা, কিন্তু যখন আমি লেন্থ ইকুয়াল টু 1 মিটার, এই মিটার কিন্তু সবসময় কি হবে রোমানে হবে। এই যে লেন্থ, এই লেন্থটা ইটালিকেও আমি লিখতে পারি, ইটালিকে এখানে আমরা লিখতে পারি, কারণ হলো আমাদের যাতে গুলিয়ে না যায় তার জন্য, আর কোনো কারণ নেই। 5 নাম্বার পয়েন্ট, 5 নাম্বার কি পয়েন্ট কি বলছে, নর্মাল বীজগাণিতিক যে গুণ ও ভাগ সেটাও আমরা এককের ক্ষেত্রে করতে পারি। মানে বীজগাণিতিক গুণ ও ভাগ, তাই তো। 1 মিটার দৈর্ঘ্যের ভর 5 কেজি। কোন একটা বস্তু আছে তার 1 মিটার দৈর্ঘ্যের ভর 5 কেজি, 10 মিটার দৈর্ঘ্যের ভর কত? কি করব, 5 গুণ 10 করব। আচ্ছা, 1 মিটার দৈর্ঘ্যের ভর 5 কেজি মানে কি, 5 কেজি মানে হলো এর যে ভরটা, সেই ভরটা কি 5 কেজি পার মিটার। তাহলে তার সাথে যখন আমি গুণ করব, 10 গুণ করব, তাহলে তখন কি হচ্ছে কেজি পার মিটার ইন্টু মিটার। 5 এর জন্য কি হচ্ছে কেজি পার মিটার, 1 কেজি ভর 5 কেজি।
আর তার সাথে গুণ হচ্ছে কি 10 কি মিটার। তাহলে এই যে মিটার মিটার এখানে কেটে যায় সেই নর্মাল গুণভাগের মতনই সেরকমই হয়, 5 10 কে 50 কেজি থাকে। ওকে, বা বললো কোনো জিনিসের ভেলোসিটি বললো বা গতিবেগ বললো 5 মিটার পার সেকেন্ড, 1 সেকেন্ডে 5 মিটার যায়, তাই গতিবেগ কত 5 মিটার পার সেকেন্ড। আচ্ছা, টাইম বললো 10 সেকেন্ড, 1 সেকেন্ডে 5 মিটার যায়, 10 সেকেন্ডে কত মিটার যাবে, কতটা দূরত্ব যাবে চেয়েছে, ডি ইকুয়াল টু কী হবে 5 ইন্টু 10, আর এদিকে কী হবে গুণ, এককের গুণ কী হবে মিটার পার সেকেন্ড ইন্টু সেকেন্ড। তাহলে 5 10 কে 50 আর সেকেন্ড সেকেন্ড কেটে থাকলে থাকে কত মিটার। ওকে, তাহলে নর্মাল যে গুণভাগের মতনও ইউনিটেরও গুণভাগ হবে। আচ্ছা, তারপরে হলো 6 নাম্বার পয়েন্ট, 5 নাম্বার পয়েন্টে হলো, আচ্ছা 6 নাম্বার পয়েন্ট হলো গুণ বোঝাতে স্পেস বা ডট দিলেও হবে, যেমন নিউটন মিটার, সেটা নিউটন ডট মিটারও লেখা যায় বা নিউটন মিটারও লেখা যায়। ওকে, মানে যখন আমাদের দুটো ইউনিট পাশাপাশি থাকছে, গুণ আকারে থাকছে, তখন সেটাকে আমরা ডাইরেক্ট গুণ করেও লিখতে পারি বা ডাইরেক্ট আমরা মাঝখানে ডট দিয়েও লিখতে পারি। গুণ যদি গুণ আকারে লিখতে হলে আমাদের ডট দিয়েও লিখতে পারি বা পাশাপাশি রেখেও দিতে পারি। যেমন বললো 5 নিউটন মিটার, তাহলে এরকমভাবেও লিখতে পারি, অথবা 5 নিউটন ডট মিটার লিখতে পারি। অর্থাৎ কোনো জিনিসের একক 5 নিউটন মিটার, এর মানে হলো 5 নিউটনের সাথে 1 মিটারের গুণ বা 1 মিটারের সাথে 5 নিউটনের গুণ, যা পৃথিবীর যা যা গুণ করে 5 আছে সবই গুণ। মোটটা কথা হলো নিউটন আর মিটারের মধ্যে সম্পর্ক কি, গুণের সম্পর্ক। আচ্ছা, সেরকমভাবে ভাগের একটা সম্পর্ক পাবো, ভাগের সম্পর্ক সেম, কিন্তু ভাগের সম্পর্ক আমাদের কীরকমভাবে লিখতে হবে, আমাদের যদি যে জুল পার মিটার স্কোয়ার সেকেন্ড আছে, মানে জুলকে মিটার স্কোয়ার আর সেকেন্ড দ্বারা ভাগ আছে, জুল পার এরিয়া বাই সময়, এরকম একটা জিনিস রয়েছে, সেক্ষেত্রে আমরা এরকমভাবে লিখতে পারবো। অথবা আমরা জানি জুল পার ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে মিটার স্কোয়ার সেকেন্ড, এর মানে কি আগে ফার্স্ট ব্র্যাকেটের কাজ, মানে বদমাসের যে রুলটা যে ছিল সেই রুলটা ফলো হবে, ঠিক আছে। অথবা জে পার মিটার স্কোয়ার, কিন্তু জে পার মিটার স্কোয়ার এস লিখলে কিন্তু হবে না, এর মানে কিন্তু আগে ভাগের কাজ তারপরে গুণের কাজ, তো এটা লিখলে হবে না, আমাদের ফার্স্ট ব্র্যাকেট দিয়ে লিখতে হবে। অথবা আমরা এটাও লিখতে পারবো না জে পার মিটার স্কোয়ার পার এস, এটাও লিখতে হবে না, এটাও ভুল, কারণ এর মানে হলো জে পার মিটার স্কোয়ার তার নিচেও এস, সেটা যদি আমাদের লেখা হয় তার মানে হলো জুল সেকেন্ড পার মিটার স্কোয়ার, মানেটা পুরো পাল্টে যাচ্ছে। তাহলে আমাদের যদি জুল পার মিটার স্কোয়ার সেকেন্ড লিখতে হয় তাহলে আমাদের কিন্তু এভাবেই লিখতে হবে। আচ্ছা, অথবা আমরা এরকমভাবে লিখতে পারি জুল মিটার টু দি পাওয়ার -2 সেকেন্ড টু দি পাওয়ার -1, এভাবে আমরা লিখতে পারি। কিন্তু আমরা কখনোই ওই সব কিছু মিলিয়ে মুটিয়ে লিখতে পারবো না, মিলিয়ে মিশিয়ে লেখা এখানে গল্প নেই, ঠিক আছে। আচ্ছা, আরেকটা পয়েন্ট হলো 8 নাম্বার পয়েন্ট হলো গিয়ে কেলভিন লেখার সময় কোনো ডিগ্রি দেবো না। ওকে, 5 ডিগ্রি সি, 5 ডিগ্রি ফারেনহাইট, কিন্তু কেলভিনের সময় কিন্তু 5 ডিগ্রি কেলভিন না, 5 কেলভিন। আর থার্মোডাইনামিক টেম্পারেচার পরম স্কেলে যেটা আমরা পাই কেলভিন, সেই কেলভিন কিন্তু সবসময় ডিগ্রি সাইন ছাড়াই বসে। আচ্ছা, 9 নাম্বার পয়েন্ট হলো সেকেন্ডকে আমরা এসিসি দ্বারা লিখবো না, সেকেন্ডকে আমরা লিখবো এস দ্বারা। স্কোয়ার মিটার এরকম কিছু লেখা যাবে না, স্কোয়ার মিটার বা স্কোয়ার মিলিমিটার লেখা যাবে না, আমরা লিখতে হবে মিলিমিটার স্কোয়ার। আমরা মুখে স্কোয়ার মিলিমিটার বলবো, কিন্তু আমরা লেখার সময় মিলিমিটারের পরে উপরে স্কোয়ার দেব, কিন্তু উচ্চারণ করার সময় হবে স্কোয়ার মিলিমিটার। আচ্ছা, সেমভাবে সিসি বলে কোনো ইউনিট লিখবে না, লিখবে সিএম টু দি পাওয়ার 3, আর একে আমরা উচ্চারণ করব কিউবিক সেন্টিমিটার, নট সিসি কিউব, নট সেমি কিউব। আমরা উচ্চারণ করার সময় পড়ার সময় বলবো এত সেমি কিউব আমরা বলি, কিন্তু মেইন আমাদের বলা উচিত এত কিউবিক সেন্টিমিটার, কিন্তু লেখার সময় আমরা সিএম এর টু দি পাওয়ার 3 লিখবো। আচ্ছা, এমপিএস বলে কোনো টার্ম লিখবে না, পরিষ্কার লিখবে মিটার পার সেকেন্ড, ঠিক আছে। তবে বিভিন্ন জায়গাতে বিভিন্ন ক্ষেত্রে এই ছোটো ছোটো টার্মগুলো আমরা ইউজ করা ছিল এত বছর ধরে, যে প্রথমে বই লিখেছিল অনেক থিওরি থাকে, যে থিওরিগুলো অনেক বছর আগের, সেখানে ওভাবেই লেখা আছে, সেই লেখাগুলোই আমরা কপি করে যাই। যেমন রবীন্দ্রনাথ ঠাকুর কোনো বানান লিখলে সেই বানানটাই সেই কবিতার ক্ষেত্রে ঠিক বানান,
নতুন বাংলা একাডেমি যে বানানি করুক না কেন। সো এরকম থাকে, কিন্তু যখন আমরা এসআই ইউনিটে লিখব তখন আমরা পরিষ্কারভাবে বর্তমান যে রূপটা সেই রূপটায় লিখব। আচ্ছা, প্রথম লেকচারে এর বাইরে কিছুই করাবো না। আচ্ছা, আমি যে লেকচারগুলো করাচ্ছি সেই লেকচারগুলোর সাথে বইয়ের কোথা থেকে আমি পড়িয়েছি আর বইতে কিভাবে ভাষাটা আছে সেটাও আমি একবার দেখিয়ে দিই। এটা আমার ধরন পড়ানোর, সেটা আমরা একবার দেখে নিই, বইয়ের ল্যাঙ্গুয়েজটা একবার দেখে নিই। কারণ তোমরা না হলে বই সম্পর্কে সচেতন হও না, বইয়ের ভাষা কি করে কাজ করে সেটা তোমরা বুঝতে পারো না, বা বই যখন খোলো তখন বই পড়তে ইচ্ছে করে না। আচ্ছা, এখানে যে বইটা আছে, বইটা দুয়ারি মজুমদার মাইতির বই, খুবই ভালো বই। তো এই বইয়ের জাস্ট প্রথম 3টে পৃষ্ঠা আজকে পড়া হয়েছে। আজকে ডেট 7 তারিখ, যেদিনই থাকুক ডেট থাকুক। আচ্ছা, এই 3টে পৃষ্ঠা আজকে প্রথম লেকচারে কভার্ড হয়েছে। এই লেকচারের মধ্যে প্রথমেই যে পৃষ্ঠাটা আছে সেই প্রথম পৃষ্ঠাটাতে কেন ফিজিক্স, কেন প্রকৃতিতে আমরা পদার্থবিজ্ঞান নিয়ে পড়বো, আমাদের কি আবিষ্কার হয় ইত্যাদি ইত্যাদি সম্পর্কে আমাদের বলা হয়েছে, কীভাবে ফিজিক্সের ডেভেলপমেন্ট হয়েছে সেই জিনিস। এখানে একটা খুব ইম্পর্টেন্ট লাইন হয়েছে, প্রয়োজনীয়তাই আবিষ্কারের জন্মদাত্রী, মানে নেসেসিটির জন্যই আমরা কী হচ্ছে জিনিসপত্র ডিসকভার করছি। আচ্ছা, এছাড়া পদার্থ শক্তি সম্পর্কে আমাদের বলে আসছে। এই প্রথমে হলো গিয়ে পদার্থ শক্তি, যেটা 1.2 টপিক, পদার্থ শক্তি সম্পর্কে আমরা এখানে রয়েছে। আচ্ছা, পদার্থ কাকে বলে সেটা এখানে লেখা রয়েছে। প্রকৃতির বিভিন্ন বস্তুই পদার্থ। পদার্থ কি? যার সবসময় যার কিছুটা ভর আছে এবং যে কিছুটা স্থান দখল করে তাকেই পদার্থ বলছে। ও আচ্ছা, এখানে একটা জিনিস আমি বলতে ভুলে গিয়েছিলাম। আচ্ছা, পদার্থের অবস্থা থাকে, পদার্থ 3 প্রকারের হয়। পদার্থের 3 রকমের অবস্থা, কঠিন, তরল, গ্যাস। পদার্থ ছাড়া শক্তি কাকে বলে? শক্তি বলে যে জিনিসটা অপরিবর্তিত হয় না, সবসময় পরিবর্তনশীল থাকে, সেটাই হলো কি শক্তি। পদার্থ একইভাবে অনেক সময় থেকে যায়, কিন্তু শক্তি সবসময় কী হচ্ছে, পরস্পর রূপান্তর হচ্ছে, এবং সাধারণত সমস্ত শক্তি তাপশক্তিতে রূপান্তরিত হয়। কী কী শক্তি আছে? 8টা শক্তির নাম আছে। আচ্ছা, এখানে একটা জিনিস আমাদের বলা হয়নি, সেটা এখন বলে দিচ্ছি। দেখো, আধুনিক পদার্থবিদ্যা, আগে বললি ক্লাসিক্যাল ফিজিক্স, বা যেটা সনাতন, বা যেটা আমাদের আগে ধারণা ছিল পদার্থ, ম্যাটার আর এনার্জি দুটো আলাদা জিনিস। পদার্থ বা বস্তুর ভরের কোনো পরিবর্তন হয় না। পদার্থ বলতে এখানে বস্তুর ভরকে আমরা নিয়ে যাচ্ছি, ভর ও শক্তি সংরক্ষণ সূত্র, এখানে ভরের সংরক্ষণ সূত্র, মাস। বলছে একটা বস্তুর যে ভর আছে সেই ভরটা কোনো পরিবর্তনশীল, সেই ভরটা কোনো ধ্বংস হয় না, ভরটা সবসময় পরিবর্তন হতে পারে, তাকে বলছে আমরা ভরের সংরক্ষণ সূত্র। একটা জিনিস দিয়ে একটা বোমা গঠন করা আছে, ধরো বোমটা বাস্ট হলো, বাস্ট হওয়ার পরে কী হচ্ছে, চারদিকে ছিটকে গেল, কিন্তু তার মোট ভরের পরিমাণ সবসময় একই থাকলো, সেকে বলছে আমরা ভরের সংরক্ষণ সূত্র। সেমভাবে বলছে এনার্জির সংরক্ষণ সূত্র, বলছে কি এনার্জির সৃষ্টিও হয় না, এনার্জির ধ্বংস হয় না, এনার্জি শুধু পরিবর্তন হয়, তাকে বলছে আমি এনার্জির সংরক্ষণ সূত্র। এই ভরের সংরক্ষণ সূত্র, এনার্জি সংরক্ষণ সূত্র দুটো আলাদা ছিল। কোথায় ছিল? ক্লাসিক্যাল ফিজিক্সে বা সনাতনে। আগে ভাবতো ভর ও এনার্জির মধ্যে কোনো সম্পর্ক নেই, একজন একজনকে পরিবর্তন হতে সাহায্য করে বটে, কিন্তু পরিবর্তনের সময়ও আগে ও পরে মোট ভরের কোনো পরিবর্তন হয় না এবং মোট এনার্জির কোনো পরিবর্তন হয় না। কিন্তু পরবর্তীকালে আইনস্টাইন যখন আসলো, সে যখন তার বিখ্যাত E=mc² সূত্র আবিষ্কার করলো, জেনারেল থিওরি অফ রিলেটিভিটি আসলো, তখন আমরা দেখা গেল যে না, ভর শক্তিতে, শক্তি ভরে রূপান্তর হতে পারে, এবং তার উপর বেস করে আমাদের তৈরি হলো কি ভর ও শক্তির সংরক্ষণ সূত্র, মানে যে দুটো সংরক্ষণ সূত্র একত্র হয়ে গেছে, ঠিক আছে, তার উপরে আমরা ডিপেন্ড করে হচ্ছে ভর ও শক্তির সংরক্ষণ সূত্র। তাতে বলা হচ্ছে মহাবিশ্বে ভর ও শক্তির পরিমাণ ধ্রুবক, তাদের রূপান্তর হতে পারে কিন্তু ধর্ম হতে পারে না। ভর শক্তিতে ধ্বংস হতে পারে না, কি ভর শক্তিতে রূপান্তর হতে পারে, শক্তি ভরে রূপান্তর হতে পারে, কিন্তু ভর ও শক্তি একত্রে কোনোদিন ধ্বংস হয়ে যাবে, শেষ হয়ে যাবে, এটা হতে পারে না, ঠিক আছে। এটাকে আমরা বলছি কি মডার্ন ফিজিক্স। আচ্ছা, সনাতন পদার্থবিদ্যাতে ধরছে প্রকৃতিতে দুটো সত্তা আছে, একটা হলো পদার্থ ও শক্তি, মানে এখানে পদার্থ ও শক্তি সম্পূর্ণ আলাদা দুটো সত্তা, কখনো দুটোর মধ্যে কোনো মিল নেই। আচ্ছা, সেখান থেকে এসেছে কি কি ভরের সংরক্ষণ সূত্র আর শক্তির সংরক্ষণ সূত্র, যেখানে দুটো জিনিস সম্পূর্ণ আলাদা।
আর সে তারপর এসে ভর শক্তির সংরক্ষণ সূত্র, সেটা কি হচ্ছে আধুনিক পদার্থবিদ্যায় বলছে। এখানে কি বলছে, কেন বলছে ভর শক্তিতে শক্তি ভরে রূপান্তর হতে পারে। আচ্ছা, তারপরের টপিক হলো ভৌত রাশির পরিমাপ। ভৌত রাশির পরিমাপে আমরা প্রথমেই বলে দিয়েছিলাম কি হলো, কোনটা গুণগত পর্যবেক্ষণ আমরা বলে দিয়েছি, কোনটা পরিমাণগত পর্যবেক্ষণ আমরা বলে দিয়েছি, ভৌত রাশি কাকে বলে সেটা আমরা বলে দিয়েছি, যাকে পরিমাপ করা যায় সেই ভৌত রাশি। আচ্ছা, সময়ে কি হচ্ছে, সময়ের গল্পটা কি হচ্ছে, অনেক ভৌত রাশি পরিমাপ সময়ের উপর নির্ভরশীল, তাই সময় একটি ভৌত রাশি, যদিও সরাসরি বস্তু, পদার্থ বা শক্তির কোনো ধর্মের সাথে সময়ের কোনো লিঙ্ক নেই। ঠিক আছে। আচ্ছা, পরিমাপের একক সমূহ, মানে সময়ের সাথে পদার্থের কোনো মিল নেই, সময়ের সাথে পদার্থের শক্তিরও কোনো সম্পর্ক নেই, মাসেরও কোনো সম্পর্ক নেই, কিন্তু অন্যান্য অনেক ভৌত রাশি পদার্থের সময়ের উপর ডিপেন্ড করছে। আচ্ছা, পদার্থের একক সমূহ, একক সম্পর্কে বলে দিয়েছি। একক হলো অদ্বিতীয় হবে, একক হলো ভৌত রাশি একটা নির্দিষ্ট স্ট্যান্ডার্ডকে ডিনোট করবে, এককের টাইপ বলে দিয়েছি। এখানে তোমাদের কি বেশ কিছু এককের নাম বলে দেওয়া আছে এবং এককের পরিমাণ পার্থক্য বলে দেওয়া আছে। এখানে কোন এককগুলো সাপ্লিমেন্টারি একক, কোনটা নর্মাল একক সেটা বলে দেওয়া রয়েছে। আর এককের পদ্ধতি বলে দিয়েছি, আন্তর্জাতিক একক পদ্ধতি কি বা এসআই পদ্ধতি কি সেটা বলে দিয়েছি। এসআই পদ্ধতি কত সালে কীভাবে চেঞ্জেস এসছে, দেখো তোমাদের এসআই পদ্ধতি এই যে বিআইপিএম এরা এসআই পদ্ধতি মেনটেন করে। 7টা একককে বর্তমানে ধরা হয়, মোট 7টা ইউনিটকে কী ধরছে, প্রাথমিক একক হিসাবে ধরে নিচ্ছে। আচ্ছা, ধরে এসআই ইউনিট তৈরি হচ্ছে। আচ্ছা, গেল। তারপরে এখানে বেশ কিছু ভৌত রাশি রয়েছে, ভৌত রাশিগুলো সংকেত রয়েছে, ইত্যাদি রয়েছে। দেখো এই যে জিনিসটা, এই যে কনভারসেশনটা, এর মধ্যে শুধু 1 জুল = 10⁻7 আর্গ, এটা শুধু মনে রাখলেই হবে। আর 1 নিউটন = 10⁵ ডাইন, এছাড়া মনে রাখার কোনো দরকার নেই, এগুলোও মনে রাখার কোনো দরকার নেই, কারণ যখন এই বিভিন্ন চ্যাপ্টারে এই জিনিসগুলো আসবে তখন আমি সম্পূর্ণভাবে এক্সপ্লেন করে দেবো। সো এখানে শুধুমাত্র এই সংখ্যাগুলো কী করে তৈরি হচ্ছে জানার দরকার নেই। এখানে শুধুমাত্র দিয়েছে তোমাদের পুরো বই যখন পড়া হয়ে যাবে, তখন যখন এই চ্যাপ্টারটা তোমরা পড়বে তখন যাতে মিলটা খুঁজে পাও, লিঙ্কটা করতে পারো, তার জন্য দেয়া আছে। আচ্ছা, এই জিনিসটা খুব দরকার। মূল রাশি, এই যে 7খানা যে মূল রাশিকে আমরা এসআই ইউনিটে ধরে নিচ্ছি, সেই রাশিগুলোর নাম, এদের কি বলছে, মূল রাশি বা বেস ইউনিট। ঠিক আছে, এরা কিন্তু দৈর্ঘ্য, ভর আর সময়ের এককের থাকাও আলাদা, এদেরকে কিন্তু বেস ইউনিট ধরছি, ফান্ডামেন্টাল ইউনিট হিসাবে আমরা এসআই পদ্ধতি হিসাবে ধরে নিচ্ছি এদেরকে। আচ্ছা, এককের প্রতীক, এই যে প্রতীকেরগুলো এককগুলো কি করে লেখা হবে, তার জন্য কি কি মান, তার কি কি ভাব, সেই যে 9টা পদ্ধতিও আমি তোমাদেরকে আলোচনা করে দিয়েছি। এই যে ডট দিয়ে লেখা যাবে না, এস বা ইএস যোগ করা যাবে না। আচ্ছা, ডট দিয়ে লেখা যাবে না কেন, ডট কিন্তু গুণের জন্য প্রকাশ করছে। নিউটনের সাথে মিটারের গুণের জন্য ডট আমি দিতে পারি, কিন্তু শুধু মিটার বা শুধু সেন্টিমিটার বা পাস্কাল পি এ লিখবো, পি ডট এ এরকমভাবে লিখবো না, সেই জন্য ডটের অন্য মানে আছে বলেই আমরা ডটকে লিখবো না। ডট লেখা মানে কি, সে দুটো আলাদা আলাদা ইউনিটের গুণফল। আমি যদি সেন্টিমিটারকে C.M লিখি, তার মানে সি একটা ইউনিট আর মিটার একটা ইউনিট, দুটো গুণফল হিসাবে সি আর এম আছে। সিএম যখন আমরা লিখবো তখন সেটা শুধু সেন্টিমিটারকেই প্রকাশ করবে। বিজ্ঞানীদের নাম আর ইত্যাদি ইত্যাদি যে কারণগুলো এখানে রয়ে গেছে, মিটারকে কি করে যোগ করা যায়, দুটো এককে কি করে গুণ করা যায়, সবগুলো এখানে বলে দেওয়া আছে। আচ্ছা, তাহলে এই অবধি তোমাদের থাকলো। পরের লেকচারে আমরা পরের পার্টটা কভার করব। প্রথম লেকচারটা খুব বোরিং হয় এই লেকচারগুলো, কারণ এখানে আমাদের পুরো বেসিক ধারণা তৈরি করতে হয়, এবং ধারণা এমন একটা জিনিসের উপর বেস করে তৈরি করতে হয় যে জিনিসটা আমরা অলরেডি জানি না তার জন্য। কিন্তু এই ধারণাটা একটু থাকা আমার মনে হয় দরকার, কারণ পরে যখন আমরা জিনিসগুলো পড়বো তখন যে লিঙ্ক আপটা হবে, লিঙ্ক আপটার সময় দেখবে ফিজিক্সের থেকে সহজতম সাবজেক্ট আর কিছু নেই। ফিজিক্স হলো এমন একটা সাবজেক্ট যে সাবজেক্টটা তোমরা প্রতিনিয়ত প্রত্যেকটা জিনিসের মধ্যে দেখতে পারবে। ঠিক আছে, আশা করি তোমরা পাশে থাকবে এবং নিজেদের মধ্যে এই জিনিসটা নিয়ে ডিসকাশন করবে। কোনো প্রবলেম হলে আমাকে হোয়াটসঅ্যাপ করতে পারো, ফোন করতে পারো, আমি যখন ফ্রি থাকবো 100% তোমাদের সাথে আছি, তোমাদেরকে বুঝিয়ে দেবো। ঠিক আছে, বাই।